ক্লাসটা শেষ করব। অ্যানালজি ক্লাস শেষ করার পরে যদি সময় থাকে আমরা জাম্বল ওয়ার্ড মানে শব্দবিন্যাস ক্লাসটাও করার চেষ্টা করব। তো আমরা অ্যানালজিতে শুরু করি। অ্যানালজি শব্দটা অ্যানালাইসিস শব্দটার সাথে অ্যানালগাস। আপনারা শুনেছেন না? অ্যানালগাস ক্রোমোজোম, হোমোজেনিয়াস ক্রোমোজোম, হেটারোলগাস ক্রোমোজোম। অ্যানালজি মানে হচ্ছে মিল আছে অ্যানালাইসিস করা, মিল রক্ষা করা, একটা সিনক্রোনাইজেশন করা। যেমন আমি যদি একটা বাক্য বলি যে শিক্ষকের ব্যাগে যদি মার্কার পেন থাকে তাহলে সোলজারের ব্যাগে কি থাকে? অথবা যদি বলি শিক্ষকের দুলাভাই যদি হোয়াইট বোর্ড হয় তাহলে সোলজারের দুলাভাই কি? এখন দুলাভাই শব্দটা আপনাকে দিয়েছে প্যাচ লাগানোর জন্য। আপনাকে বুঝতে হবে যে দুলাভাই বিষয়টা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সম্পর্কটা। শিক্ষকের সঙ্গে মার্কারের বা হোয়াইট বোর্ডের যে সম্পর্ক, সোলজারের সাথে সেই সম্পর্কটা মেনটেন করতে হবে। তার মানে শিক্ষকের অস্ত্র হচ্ছে কলম, আবার সোলজারের অস্ত্র হচ্ছে রাইফেল। এই হচ্ছে অ্যানালজি। এটাকেই যদি অন্যভাবে বলে, যদি বলে শিক্ষকের দুলাভাই যদি এডুকেশনাল ইনস্টিটিউশন হয় তাহলে সোলজারের দুলাভাইকে সেটা হবে আর্মি, অথবা যদি থাকে ক্যান্টনমেন্ট, অথবা যদি থাকে ক্যাম্প। এটা মানে এখানে বুঝতে হবে দুলাভাই শব্দটার অন্তরালে লুকিয়ে আছে প্রতিষ্ঠান। শিক্ষক যে প্রতিষ্ঠানে কাজ করে, তার মানে সোলজার কোন প্রতিষ্ঠানে কাজ করে, সে আর্মিতে কাজ করে বা ক্যান্টনমেন্টে জব করে, হোয়াটএভার। এটাই হচ্ছে অ্যানালজির মূল বৈশিষ্ট্য। আমরা কিছু প্র্যাকটিস করি তাহলেই দেখবেন আমরা বুঝে যাব। তবে অ্যানালজি ক্লাসটা ভালো করে পারতে হলে আপনাকে কিছু শব্দ ভালো করে জানতে হবে, স্পেসিফিক ওয়ার্ড মিনিং, ভোকাবুলারি জানতে হবে। আপনাদেরকে ভোকাবুলারি শিট দিয়েছি, সেখানে অনেকগুলো ওয়ার্ড আছে। আপনারা মনে করেন যে না এগুলো পড়বো না। ভোকাবুলারি শুধু ইংলিশ ভোকাবুলারিতেই কাজে লাগে না, এগুলো মেন্টাল এবিলিটিতেও কাজে লাগে, অন্যান্য জায়গায় কাজে লাগে, বাংলায়ও কাজে লাগে। বাংলায় অনুবাদ আছে তাই না? বাংলায় অনুবাদ হচ্ছে 100 নম্বরের রিটেন পরীক্ষায়, সেখানে কাজে লাগে। এখন আমরা 1 নম্বর কোশ্চেনটা যদি দেখি, লেখা আছে রিলিজিয়ন ইজ টু রিচুয়াল, ডাবল ইজ টু, সোসাইটি ইজ টু হোয়াট? এই যে চিহ্নটা, এটার নাম হচ্ছে কোলন। কোলন কি অনেক সময় ইজ টু বলা হয়, মানে যদি হয়। ইজ টুর বাংলা হচ্ছে যদি হয়। তার মানে রিলিজিয়ন যদি হয় রিচুয়াল, তাহলে সোসাইটি হবে হোয়াট? এটা হচ্ছে প্রশ্ন, তাই না? এখন একটু বলেন তো, রিলিজিয়নের সাথে রিচুয়াল শব্দটার কি সম্পর্ক? রিলিজিয়ন শব্দের অর্থ কি? ধর্ম। আর রিচুয়াল শব্দটার অর্থ কি? অনুষ্ঠান স্যার। ধর্মীয় অনুষ্ঠান। সব অনুষ্ঠান না, ধর্মীয় অনুষ্ঠান। যেমন ধরেন শেষকৃত্য, জানাজা, বিয়ে, বিবাহ। বিবাহ কিন্তু সামাজিক অনুষ্ঠান না, বিবাহ কিন্তু ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় আইন অনুযায়ী হয়। মুসলিমদের হয় কাবিনের মাধ্যমে, হিন্দুদের হয় 7 পাকে ঘুরে। তার মানে রিচুয়াল শব্দটা হচ্ছে ধর্মীয় প্রথা। তাহলে সোসাইটি যদি হয় তাহলে সোসাইটির সাথে সম্পর্কিত যে প্রথা, সেটাই হবে আমার আনসার। এই স্যার, ডাবল স্টোর মানে হচ্ছে ডাবল স্টোর দিয়ে দুই ভাগে আলাদা করে দেওয়া হয়েছে, আর সিঙ্গেল স্টোর দিয়ে সম্পর্ক স্থাপন করা হয়েছে। তার মানে রিলিজিয়ন আর রিচুয়াল হচ্ছে একটা সম্পর্ক, আর এর সাথে তুলনা করা হবে এই জন্য ডাবল স্টোর দিয়ে সেপারেশন করা হয়েছে। বলা হয়েছে সোসাইটির সঙ্গে একই রকম সম্পর্ক মেনটেন করে কোন অপশনটা? অব্লিগেশন অর্থ বাধ্যবাধকতা। সোসাইটির সাথে বাধ্যবাধকতা কি একই সম্পর্ক? আচ্ছা, আর একটু দেখি। সোসাইটির সঙ্গে আইন, সোসাইটি কি আইন দিয়ে চলে? সামাজিক প্রথাকে কি আইন বলা হয়? না। আরেকটু দেখি। কাস্টম অর্থ হচ্ছে প্রথা, সামাজিক প্রথা। এটা হতে পারে আনসার। পরেরটা দেখি।
ট্রেডিশন শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্য। তাহলে সি আর ডি সবচেয়ে বেশি মিল খুঁজে পাওয়া যাচ্ছে। কারণ এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি মিল কোনটার? সমাজের সাথে। স্যার, ট্রেডিশন। সবাই কি ট্রেডিশনে একমত? কাস্টমের পক্ষে কেউ নাই? কার কার মনে হচ্ছে কাস্টম হতে পারে আনসার? কাস্টম শব্দের অর্থ প্রথা। স্যার আমার মনে হচ্ছে। কাস্টম শব্দের অর্থ প্রথা। প্রথা মানে কি? সমাজে যেটা চলে। আর ট্রেডিশন মানে হচ্ছে ঐতিহ্য। আমার কাছে কাস্টম মনে হচ্ছে। কেন কাস্টম মনে হচ্ছে? কারণ সমাজের যে রীতিনীতি সেটাকেই কাস্টম বলা হয়। একটা উদাহরণ দেই। আমাদের মুরব্বিদের দেখলে আমরা সালাম দিই, এটা একটা সামাজিক প্রথা। সিনিয়র কেউ আসলে একটা মিটিং এর মধ্যে তাকে আমরা বসে চেয়ার ছেড়ে দিই, এটা কিন্তু আইনে নাই। চেয়ার ছেড়ে তাকে বসতে দেওয়া এটা কিন্তু আইনেও নাই, ধর্মেও নাই। এটা আছে সামাজিক প্রথা, কাস্টমের মধ্যে। এটা কিন্তু ট্রেডিশন না। ট্রেডিশন শব্দটার সাথে, ঐতিহ্য শব্দটার সাথে রিলেটেড হচ্ছে পিছনের ইতিহাস। ট্রেডিশন শব্দটার সাথে ব্যাকগ্রাউন্ড রিলেটেড। শব্দ দুইটা খুব কাছাকাছি, কাস্টম এবং ট্রেডিশন দুইটা শব্দ খুবই 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 কাছাকাছি। কিন্তু পার্থক্য হচ্ছে ট্রেডিশনটা যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে সেটা, আর কাস্টমটা হচ্ছে যেটা এখনো চলছে বা এখনো চলে এইটা। তো সেদিক স্যার, থেকে চিন্তা করলে কাস্টম শব্দটা আমার কাছে বেশি যৌক্তিক মনে হচ্ছে। বলেন। শত। সেই যুক্তিতে গেলে তো মানে রিলিজনের সাথে যে রিচুয়ালস, জি। সেটাও ধরেন ঐতিহ্যগত ভাবে চলে আসছে। যেমন মুসলিমরা মানে ঐতিহ্যগত ভাবেই কিন্তু ঈদ, রোজা এগুলো পালন করে, বা হিন্দুরাও ঐতিহ্যগত ভাবে পূজা, কীর্তন এগুলো করে। হ্যাঁ, এটা ঠিক আছে। বাট কাস্টমটাও দেখেন, কাস্টমটাও তো ঐতিহ্যগত। আপনি খেয়াল করেন, এই যে কাস্টমটাও তো একদিনে তৈরি হয় নাই। বড় ভাই আসলে চেয়ার ছেড়ে দিতে হবে। সিগারেট খাচ্ছি রাস্তায় হেঁটে হেঁটে, মুরব্বি আসছে সিগারেটটা লুকিয়ে ফেলেছি। এই যে জিনিসগুলো, বা একজন রাস্তায় পড়ে যাচ্ছে তাকে একটু হেল্প করা, ধরা ধরা। অথবা আমাদের এলাকায় দেখবেন প্রতি বৃহস্পতিবারে ফকিন্নিরা এসে লাইন ধরে। অন্যান্য দিন আসে না, সপ্তাহে একদিনই তারা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে। তাহলে এটা কেন তারা বৃহস্পতিবার করে? এটা কি কোনো আইনে আছে বৃহস্পতিবারই ভিক্ষাটা করতে হবে বাড়িতে গিয়ে? শুক্রবার তারা মসজিদের সামনে করে, আবার বৃহস্পতিবার তারা গ্রামের বাড়িতে গিয়ে করে, বুধবার তারা শহরের বাড়িতে গিয়ে করে। এটা ওদের একটা প্রথা বানায় নিছে। তো এটা তো দীর্ঘদিন ধরে চলে আসছে। তাহলে কাস্টমটাকেও কিন্তু আপনি ট্রেডিশনের বাইরে বের করতে পারবেন না। কাস্টম জিনিসটাও দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসলেও কাস্টম আর ট্রেডিশনের মধ্যে একটু পার্থক্য হচ্ছে, ট্রেডিশন বলতে শব্দটা বোঝায় দীর্ঘদিন ধরে চলে আসছে, বহু বছর ধরে। অনেক আগে থেকে, ইতিহাসের আগে থেকে এটাকে ট্রেডিশন বলা হয়। ধর্মীয় যে জিনিসটা, রিচুয়ালটা, এটা কিন্তু অনন্তকাল ধরে চলে আসছে এমন কিছু না। ধর্মীয় রিচুয়াল কিন্তু ধর্ম সৃষ্টি হওয়ার সাথে সাথে তৈরি হয় এবং পরিবর্তনও হয়। কোন ধর্মই কিন্তু অনাদিকাল অনন্তকাল থেকে শুরু চলছে এটা বলা যাবে না। কেউ কেউ বলে ইসলাম ধর্ম প্রথম ধর্ম। আমি মুসলিম, তাই বিশ্বাস করি ইসলাম ধর্ম পৃথিবীর সর্বপ্রথম ধর্ম। অন্যান্য সকল ধর্ম ইসলাম থেকে বিচ্যুত হয়ে তৈরি হয়েছে। আবার যে হিন্দু, সে মনে করবে সনাতন। সনাতন শব্দের অর্থ হচ্ছে পুরাতন। তাহলে সে বলবে সনাতন ধর্ম হচ্ছে সবচেয়ে পুরাতন ধর্ম, অন্যান্য ধর্ম পরে তৈরি হয়েছে। তার মানে এই ধর্মটা তৈরি হয়েছে অনেক আগে, কিন্তু অনেক ধর্ম কিন্তু নতুন নতুন তৈরি হচ্ছে। এবং ধর্মীয় প্রথাগুলো কিন্তু নতুন নতুন তৈরি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। গায়ে হলুদ কি আগে ছিল? ছিল না। কোন এক সময় মনে করেছে হলুদ দিয়ে গোসল করালে সুন্দর লাগে, এই জন্য আমরা গায়ে হলুদ দিয়ে বিয়ে করাবো। আবার কোন কোন জায়গায় দেখা গেছে দুধ দিয়ে গোসল করায় পরে বিয়ে করানো হয়। তার মানে এই যে ধর্মীয় প্রথাগুলো, এগুলা কিন্তু একদম ধর্ম সৃষ্টির শুরু থেকেই যে ছিল, এটা বলা যাবে না। ঠিক আছে। ইসলাম ধর্মেরও কিছু আইন চেঞ্জ হয়, হয় নাই? একটা সময় ছিল দাস প্রথা ছিল। তখন দাস বা দাসীরা ছিল হাজবেন্ড বা ওয়াইফের মতো। দাসীদেরকে পুরুষরা স্ত্রীর মতো ভোগ করতে পারতো, শারীরিক ভাবে ভোগ করতে পারতো। কিন্তু এখন ইসলাম এটা নিষিদ্ধ হয়ে গেছে। আবার একটা সময় ছিল যে
ইসলাম ধর্মে মদ খাওয়া নিষিদ্ধ ছিল না। হঠাৎ করে কোনো একদিন, ঘটনাটা আমার মনে নাই, নামাজ পড়তে গিয়ে সে ব্যালেন্স হারায় ফেলছিল। এরপর থেকে আল্লাহর কাছ থেকে আয়াত আসছে যে না, মদ খাওয়া আজ থেকে নিষিদ্ধ, নিষিদ্ধ হয়ে গেছে। তার মানে ধর্মীয় প্রথাও কিন্তু তৈরি হয়, পরিবর্তন হয়। সুতরাং কোনোটাই যে একদম চিরন্তন বা শাশ্বত সেটাও বলা যাবে না। আবার কোনোটাই যে আজকে তৈরি হয়েছে, এই যে কাস্টম ট্রেডিশনও যে একদম অনাদিকাল, একদম ইতিহাসের শুরু থেকে, এটা বলা যাবে না। আবার কাস্টমও যে আজকেই তৈরি হয়েছে এটাও বলা যাবে না। দুইটাই আগে থেকে তৈরি হয়েছে, দুইটাই পরিবর্তন হচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে। কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য হচ্ছে, ট্রেডিশন শব্দটা একটু পুরাতন আর কাস্টম শব্দটা একটু নতুন। ঠিক একই রকম ধর্মীয় আইনটা একদম পুরাতন বলা যাবে না, একটু নতুন। রিচুয়াল শব্দের অর্থ ধর্মীয় প্রথা, আর কাস্টম শব্দের অর্থ সরাসরি সামাজিক প্রথা। সুতরাং তুলনা যদি আমরা করি, আমার কাছে মনে হচ্ছে কাস্টম শব্দটা বেশি রিচুয়ালের সাথে বেশি যায়। এখন যিনি প্রশ্ন করেছেন তিনি তার উত্তর দিয়ে দেননি, বিসিএস এর প্রশ্ন যিনি তৈরি করেছেন। তার কাছে যদি মনে হয় যে ট্রেডিশন আনসার, তাহলে এমনও হতে পারে যে ওএমআর শিটে, ওএমআর মেশিনে সে ট্রেডিশনটাকেই আনসার দিয়ে রেখেছে। আপনি কিচ্ছু করতে পারবেন না। সো ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে, যেগুলা কনফিউজিং সেগুলাকে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে আপনাকে দিতে হবে। আমি কাস্টম হিসেবে আনসার কাস্টমটাকে দাগ দিলাম। আপনাদের মনে হলে, কারো যদি বেশি মনে হয়, আপনারা ট্রেডিশনটাকে দাগ দিতে পারেন, অসুবিধা নেই। আমরা একটু এগিয়ে যাই। ওয়ার্ডস ইজ টু স্পিচ। তাহলে ওয়ার্ডের সঙ্গে স্পিচের কি সম্পর্ক? ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে শব্দ, আর স্পিচ শব্দের অর্থ হচ্ছে বাক্য বা বক্তব্য। তাহলে একটু সম্পর্ক পাওয়া গেছে যে ওয়ার্ড হচ্ছে স্পিচের এলিমেন্ট, বা অনেকগুলো ওয়ার্ড মিলে একটা স্পিচ তৈরি করে। তাহলে পেজ শব্দের অর্থ হচ্ছে পৃষ্ঠা। অনেকগুলো পৃষ্ঠা মিলে কি তৈরি করে? অনেকগুলো পৃষ্ঠা মিলে ছবি তৈরি করে না। অনেকগুলো পৃষ্ঠা মিলে বই তৈরি করে। হ্যাঁ। অনেকগুলো পৃষ্ঠা মিলে চ্যাপ্টার মানে অধ্যায় তৈরি করে। হ্যাঁ। অনেকগুলো পৃষ্ঠা মিলে টপিক তৈরি করে না। পৃষ্ঠার একটা অংশ হচ্ছে টপিক। তাহলে এ আর ডি বাদ, বি এবং সি দুইটার মধ্যে যে কোনো একটা হবে আনসার। এখন আমার কাছে মনে হচ্ছে বুক হতে পারে বেশি, চ্যাপ্টারের চেয়ে বুকটা বেশি গ্রহণযোগ্য। কেন? চ্যাপ্টার তো স্যার বুকের ভিতরেই থাকে, পার করা। না, চ্যাপ্টার বুকের ভিতরে থাকে বলে যে চ্যাপ্টার আনসার হবে না এটা কোনো গ্যারান্টি নাই। যেহেতু অনেকগুলো পেজ মিলে একটা চ্যাপ্টার হয়, সুতরাং চ্যাপ্টারও আনসার লজিক্যালি। কিন্তু দুইটার মধ্যে কোনটা অকাট্য, কোনটাকে কোনোভাবে ব্যতিক্রম খুঁজে পাওয়া যায় না, স্যার সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। কেন? দুই দিক থেকে চ্যাপ্টার অকাট, চ্যাপ্টার কাট্য, চ্যাপ্টারকে কেটে ফেলা যায়, চ্যাপ্টার না নাও হইতে পারে। যেমন কোন একটা চ্যাপ্টার কিন্তু একটা পৃষ্ঠা দিয়েও হতে পারে, একটা পেজ দিয়ে একটা চ্যাপ্টার হতে পারে। তার মানে আমার খুঁজতে হবে এখানে কালেকশন, কালেকশন অফ ওয়ার্ড হচ্ছে স্পিচ। তাহলে কালেকশন অফ পেজে সবসময় চ্যাপ্টার হবে গ্যারান্টি নাই, কারণ একটা পেজও অনেক সময় একটা চ্যাপ্টার, হাফ পেজ একটা চ্যাপ্টার হয়ে যেতে পারে। কিন্তু বই লিখতে গেলে অনেকগুলা পেজ হতেই হবে, একটা পেজে কখনো একটা বই হয় না। এদিক থেকে চিন্তা করলে পেজ এর সঙ্গে বইয়ের কালেকশন সম্পর্কটা স্ট্রং। সেকেন্ড লজিক হচ্ছে, পেজ শব্দটা হচ্ছে ফিজিক্যাল, এলিমেন্টাল, ম্যাটেরিয়াল নাউন, বস্তুগত, ধরা যায়, ছোঁয়া যায়। সুতরাং পেজের সঙ্গে বইয়ের সম্পর্কটা সরাসরি, বইকেও ধরা যায়, এলিমেন্টাল। কিন্তু চ্যাপ্টার কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, চ্যাপ্টার কিন্তু ম্যাটেরিয়াল নাউন না, চ্যাপ্টার ধরা যায় না, ছোঁয়া যায় না। সেদিক থেকে চিন্তা করলেও বই শব্দটা বেশি গ্রহণযোগ্য। বুঝতে পেরেছেন ডিফারেন্সটা কি? এটাই আইকিউ, এটাই মেন্টাল এবিলিটি, এটাই ডিফারেন্স। যাই আমরা। আর্ট ইজ টু কালচার। কালচার অর্থ হচ্ছে ঐতিহ্য, আর্ট হচ্ছে, সরি, কালচার অর্থ ঐতিহ্য না, কালচার অর্থ হচ্ছে সংস্কৃতি, আর্ট অর্থ হচ্ছে শিল্প। শিল্প সংস্কৃতির উপাদান নাকি সংস্কৃতি শিল্পের উপাদান? স্যার শিল্প সংস্কৃতির। রাইট। কালচারের একটা উপাদান হচ্ছে আর্ট। এডুকেশন কিসের উপাদান? আচ্ছা, আনসার গুলো দেখি আমরা। এডুকেশন কলেজ, ইনস্টিটিউশন না। এডুকেশন স্কিল, শিক্ষার সাথে দক্ষতার একটা সম্পর্ক আছে, বাদ দিলাম না। হুম, শিক্ষার সাথে স্কলারশিপ, স্কলারশিপ নিয়ে মানুষ শিক্ষায় যায় না, এটা হবে না। ওয়েলথ, সম্পদ, শিক্ষার সাথে সম্পদ, না, হবে না।
তাহলে এডুকেশনের সাথে স্কিলটা সবচেয়ে বেশি যাচ্ছে, তাই না? কিছু কিছু আর্ট মিলে যেমন কালচার তৈরি হয়, বিভিন্ন ধরনের শিক্ষা মিলে একটা স্কিল তৈরি হয়। যেমন আমার স্কিল হচ্ছে আমি শিক্ষক, তাহলে আমার কি কি এডুকেশন আছে? আমার এডুকেশন আছে, আমি ম্যাথ পড়াইতে পারি, আমি আগে সে ম্যাথ শিখেছি, তারপর কম্পিউটার চালাইতে শিখেছি, আমার স্কিল ডেভেলপমেন্ট হয়েছে, এই জন্য আমি শিক্ষক হয়েছি আপনাদের। কিন্তু কলেজ হচ্ছে জায়গার নাম, যেই জায়গায় শিক্ষা দেওয়া হয়। কালচার তো সেই জায়গার নাম না যেখানে আর্ট শিক্ষা দেওয়া হয়, এই জন্য কলেজ হবে না। স্কলারশিপ হচ্ছে যেটা নিয়ে আমি শিক্ষা অর্জন করতে সক্ষম হই। তো কালচার বা আর্ট তো সেরকম কিছু না। আর সম্পদ, সম্পদ তো অনেক পরের ব্যাপার। অনেক ধন সম্পদ অর্জন করা হয় এডুকেশন কইরা, পরে চাকরি করলে বা সেটা অনেক অনেক দূরের ব্যাপার। সুতরাং স্কিলটাই এখানে বেশি প্রণিধানযোগ্য মনে হচ্ছে আমার কাছে। আবার আর্ট ইজ টু কালচার, 40তম বিসিএস আসছে রিসেন্ট, একটু চেঞ্জ করে দিছে। আর্ট ইজ টু কালচার হলে ট্রেনিং করলে কি হয়? যেমন আর্ট দিয়ে, যেমন আর্ট থেকে যেমন কালচার তৈরি হয়, ঠিক একই রকম ট্রেডিশন ট্রেনিং দিয়ে কি তৈরি হয়? ট্রেনিং দিয়ে কি স্কিল তৈরি হয়, নাকি এডুকেশন তৈরি হয়? স্যার ট্রেনিং এক্সপার্ট হতে পারে। না, এক্সপার্ট না, শব্দটা চেঞ্জ হয়ে গেছে। এটা যদি এক্সপার্টাইজ হইতো, ট্রেনিং স্কিল করলে হবে। আমার দক্ষতা ইয়ে হয় না। এখানে ইয়া চেঞ্জ করে দিছে, পার্টস অফ স্পিচ চেঞ্জ করে দিয়েছে, সুতরাং এক্সপার্ট হবে না। এক্সপার্ট শব্দের অর্থ একজন ব্যক্তি, কিন্তু ট্রেনিং দিয়ে ব্যক্তি তৈরি হয় না, ট্রেনিং দিয়ে স্কিল তৈরি হয়, অথবা ট্রেনিং দিয়ে এডুকেশন তৈরি হয়। এই বিআরসি এর মধ্যে কোনটা হবে? ট্রেনিং দিয়ে এডুকেশন তৈরি হয় না। স্যার এডুকেশনের একটা পার্ট হচ্ছে ট্রেনিং, ট্রেনিং দিয়ে তাহলে স্কিল স্যার তৈরি কি? হয়। হুম, ট্রেনিং দিয়ে স্কিল তৈরি হয়, সুতরাং এটা নিঃসন্দেহে স্কিল হবে। আর এক্সপার্টাইজ যদি থাকতো, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি থাকতো, এক্সপার্ট শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন না। এক্সপার্ট শব্দটা হচ্ছে কেমন নাউন? কমন নাউন, বিশেষজ্ঞ। সকল ধরনের পেশা হচ্ছে কমন নাউন, ডক্টর শব্দটা কমন নাউন। তাহলে এক্সপার্ট শব্দটা কমন নাউন, বিশেষজ্ঞ ব্যক্তি। কিন্তু ট্রেনিং শব্দটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, সুতরাং আমার আনসারটা হইতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। স্কিল অথবা এডুকেশন দুইটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। স্কিল শব্দটা হচ্ছে এখানে বেশি প্রণিধানযোগ্য, কারণ ট্রেনিং এর মাধ্যমে স্কিল ডেভেলপ হয়। ওকে, পরে যাই। কারিকুলাম ইজ টু ক্লাস। কারিকুলাম মানে হচ্ছে পাঠ্যসূচি, আর ক্লাস মানে যেখানে পাঠদান করা হয়, শ্রেণীকক্ষ। তার মানে শ্রেণীকক্ষ, কক্ষে ক্লাস নেওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে থাকে একটা পাঠ্যসূচি, এই পাঠ্যসূচি অনুযায়ী ক্লাসটা কন্টিনিউ করা হয়। ঠিক একই রকম এজেন্ডা শব্দের অর্থ হচ্ছে আলোচ্য সূচি, মিটিং এর আলোচ্য সূচিকে এজেন্ডা বলা হয়, কর্মসূচি। তাইলে এখানে মিটিং তো স্পষ্ট উল্লেখ করাই আছে, আর তো আলাপ করার দরকার নাই। মিটিং এর এজেন্ডা কি বলে না, যে স্যার আজকের মিটিং এর এজেন্ডা কি? আজকের মিটিং এর এজেন্ডা হচ্ছে হাতি সংরক্ষণ করা। আজকে আমি মিটিং করে আসছি ডিসি অফিসে, আজকে মিটিং এর এজেন্ডা ছিল হাতি সংরক্ষণ করা। আমাদের হালুয়াঘাট, ধোবাউড়া দুইটা সীমান্তবর্তী উপজেলায় মেঘালয় পাহাড় থেকে হাতি নেমে আসে, এসে বাড়িঘর ধ্বংস করে, আর এলাকার লোক কারেন্ট কারেন্ট শর্ট সার্কিট করে হাতিগুলাকে মেরে ফেলে। আর এইটা বন্ধ করার জন্য আজকে মিটিং হয়েছে। তাহলে মিটিং এর এজেন্ডা। আর ফেন্স অর্থ হচ্ছে বেড়া, বন্ধনী। বেড়ার একটা ক্ষুদ্র পার্ট হচ্ছে গেট, অথবা বেড়া দিয়ে বেড়া, বেড়া ক্রস করে ঢোকার রাস্তাকে গেট বলা হয়। তাহলে পোর্ট হচ্ছে একটা বন্দর, পোর্ট হচ্ছে একটা বন্দর। ডক অর্থ কি? বন্দরের একটা অংশ। যেখানে জাহাজ বন্দরের ভাঙা হয়। যেখানে জাহাজ ভিড়ে, ভাঙাও হয়, আবার ভিড়ে, দুইটাই সঠিক। জাহাজ রিপেয়ার করা হয়, এটাও সঠিক। আচ্ছা, আরেকটু দেখি। ডেস্টিনেশন মানে গন্তব্য, এটা হবে না। কোস্ট মানে হচ্ছে নদীর তীর, সি বিচ। এয়ার মানে বাতাস, এটা হবে না। তাহলে সি এবং এ, কোনটা বেশি কারেক্ট মনে হচ্ছে আপনাদের কাছে?
আমার কাছে সি মনে হচ্ছে, কারণ রিলেশনটা তৈরি করেন, ফেন্সের উপাদান হচ্ছে গেট, তাহলে কিসের উপাদান পোর্ট? কোস্টে ঢোকার রাস্তাটাকে পোর্ট বলা হয়। ফেন্সের ঢোকার রাস্তাটাকে যেমন গেট বলা হয়, ঠিক তেমনি কোস্টে ঢোকার রাস্তাটাকে পোর্ট বলা হয়। পোর্টে ঢোকার রাস্তাকে ডক বলা হয় না। সেদিক থেকে কোস্ট মনে হচ্ছে আমার কাছে আনসার। স্যার ফেন্স বেড়া তো মানে বেড়া উম, মানে বেড়া দিয়ে কেক তৈরি করা যায়। না 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 না, বেড়া দিয়ে গেট তৈরি করে না, এটা ঠিক না। ফেন্স হচ্ছে সম্পূর্ণ বেড়া। এই হচ্ছে আপনার বাগান, বাগানের চারিদিকে আপনি এরকম একটা বেড়া দিয়ে দিয়েছেন, এইখানে একটা গেট তৈরি করে দিয়েছেন, এটা হচ্ছে গেট। মানে বেড়ার একটা অংশ হচ্ছে গেট। ঠিক এইরকম এটা হচ্ছে আপনার সি বিচ, এখানে ঢেউ আসতেছে, এইখানে আপনি একটা পোর্ট তৈরি করে দিয়েছেন, এখানে এসে জাহাজ ভিড়বে। ঠিক আছে, এটা একটা অংশ, তো মানে পুরা কোস্টের একটা অংশ হচ্ছে পোর্ট। এদিক থেকে চিন্তা করলে এটা মিলে আর কি। তাহলে আমরা কোস্টকে আনসার হিসেবে ধরতে পারি, কিন্তু এটা আমি শিওর না। যিনি প্রশ্ন করেছিলেন, প্রশ্নকর্তা, তিনি কি চিন্তা করে দিয়েছেন, তিনি কি লজিক অ্যাপ্লাই করেছেন, তার উপর ডিপেন্ড করবে আনসার। সবগুলো আনসার আমরা সঠিক পাবো বলে গ্যারান্টি নাই। যেমন দেখেন, বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছে কে? ভারত এবং ভুটান দুইটাই 6 ডিসেম্বর দিছে। কে আগে দিছে এটা এখন, এটা সরকার চেঞ্জ হয়, ইতিহাস চেঞ্জ হয়। স্বাধীনতার ঘোষক কে? কোন এক সরকার বলবে আওয়ামী লীগ সরকার বলবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিএনপি সরকার বলবে জিয়াউর রহমান। এখন আপনি কাকে গ্যারান্টি দিবেন? কোশ্চেন যিনি করেছেন তার মনে কি আছে এটা কি আপনি জানেন? জানেন না। সুতরাং প্রশ্নকর্তার ইন্টেনশন কি তার উপর ডিপেন্ড করে আনসার চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন ভারত নাকি ভুটান, মনে করেন আওয়ামী লীগ সরকার ভারত প্রেমী, সে বলবে ভারত আগে দিছে। আবার অন্য কোনো সরকার যদি আসে, যদি থাকে সে ভারত বিদ্বেষী, সে বলবে ভারত আগে ডিক্লারেশন দেয় নাই, আগে ডিক্লারেশন দিয়েছে ভুটান। এখন আনসার কোনটা হবে সেটা তো কনফিউজিং। সুতরাং কিছু কিছু জিনিস কনফিউজিং, সেগুলোর আনসার অপশন অপশন ডিপেন্ড করবে প্রশ্নকর্তা কে ছিলেন, তার মনে কি ছিল তার উপর, ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। সুতরাং ডক এবং কোস্ট দুইটাই কিন্তু লজিক্যাল। যেমন ওই যে আগের ইয়েটাতে, হ্যাঁ আগের কোশ্চেনটাতে যে ছিল কাস্টম এবং ট্রেডিশন, দুইটাই কিন্তু লজিক্যাল। কিন্তু কোনটা আনসার ডিপেন্ড করবে প্রশ্নকর্তার মনের ইচ্ছার উপর। ওকে, ফ্লাওয়ার ইজ টু ফ্রেগ্রেন্স। ফ্লাওয়ার মানে ফুল, আর ফ্রেগ্রেন্স মানে হচ্ছে ঘ্রাণ, সুঘ্রাণ। সুঘ্রাণ, আরেকটা সুন্দর শব্দ যেন কি, কি ছড়ায়? সুরভি, সুরভি। সুঘ্রাণের চেয়ে, ঘ্রাণের চেয়ে সুরভি শব্দটা আহ বেশি অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেগ্রেন্সের ট্রান্সলেশন করলে। ঘ্রাণ আর সুরভির মধ্যে একটু পার্থক্য আছে। স্যার ফ্রেগনেন্সের সিনোডেমাস কি অ্যারোমাই হ্যাঁ শব্দটা? অ্যারোমা, হ্যাঁ হ্যাঁ অ্যারোমা ফ্রেগ্রেন্স একই। অ্যারোমা ফ্রেগ্রেন্স দুইটাই আহ সুঘ্রাণ বা সুরভি। আচ্ছা এবার ফায়ার, ফায়ারের সাথে সম্পর্কিত কি? ফায়ার থেকে কি ছড়ায়? ফায়ার থেকে বার্ন ছড়ায় না। ফায়ার তো, বার্ন তো ফায়ারের কাজ, ফ্লাওয়ারের কাজ না ফ্রেগ্রেন্স। তাহলে ফায়ারের কাজ বার্ন, তাহলে কাজ হবে না আনসার। ফায়ারের কাজ টেম্পারেচার হইতে পারে, ফায়ার থেকে টেম্পারেচার ছড়ায়, এটা হইতে পারে, রাখি আমি অপশনে, ফেলে দিলাম না। ফায়ার ফ্লেম দিয়া তৈরি, ফ্লাওয়ার কি দিয়া তৈরি? ফ্লাওয়ার কি ফ্রেগ্রেন্স দিয়ে তৈরি? নো, তাহলে ফ্লেম হবে না। ফায়ার ফ্লেম দিয়ে তৈরি না, এটা হবে না। ফায়ার থেকে হিট ছড়ায়, হ্যাঁ টেম্পারেচার এবং হিট এই দুইটার মধ্যে কোনটা বেশি কারেক্ট মনে হচ্ছে আপনাদের কাছে, বলেন? হিট স্যার। হিট, যেটা ছড়ায় চারদিকে। ফায়ার থেকে চারদিকে টেম্পারেচার ছড়ায় না, ফায়ার থেকে চারদিকে হিট ছড়ায়। আর কতটুকু হিট ছড়াইলো সেটাকে মাপার জন্য আমরা টেম্পারেচার ইউজ করি। হিট শব্দের অর্থ হচ্ছে তাপ।
শক্তি, যেটার একক হচ্ছে জুল। বা ক্যালোরি। আর টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা, যেটা দিয়ে আমরা মাপি কি পরিমাণ তাপ ছড়াইলো। দুইটা আলাদা। এটা একটা স্কেল, তাপমাত্রার একক, যেমন ডিগ্রি সেলসিয়াস, কেলভিন, এগুলা দুইটা আলাদা জিনিস কিন্তু। ওকে, তাহলে আনসার বুঝলাম আমরা, হিট, চারদিকে হিট ছড়িয়ে যায় ফায়ার থেকে। লাইট যদি আনসার থাকতো, তাহলে কিন্তু আবার লাইটও আনসার হইতে পারতো, কারণ ফায়ার থেকে লাইটও ছড়িয়ে যায়। ওকে, গোল্ড ইজ টু জুয়েলারি। স্বর্ণ হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, আর জুয়েলারি হচ্ছে একটা কমন নাউন। মানে গোল্ড ইজ এন এক্সাম্পল অফ জুয়েলারি, এক ধরনের জুয়েলারি হচ্ছে গোল্ড, অথবা গোল্ড দিয়ে জুয়েলারি তৈরি করা যায়। স্বর্ণ দিয়ে অলংকার তৈরি করা যায়, জুয়েলারি শব্দ হচ্ছে অলংকার। অলংকার তৈরির উপাদান হচ্ছে গোল্ড। আচ্ছা, আরো দেখি কি করা যায়। বুক কি তৈরির উপাদান? বুক দিয়ে কি তৈরি হয়? বুক দিয়ে টিচার তৈরি লাইব্রেরি। হয়? নো। রিডিং রুম তৈরি হয়? নো। লাইব্রেরি তৈরি হয়? ইয়েস। স্কুল তৈরি হয়? নো। লাইব্রেরি, বইয়ের কালেকশনকে লাইব্রেরি বলা হয়। এনি কোশ্চেন বা এনি ডাউট? অন্য কারো কাছে অন্য কোনো লজিক অ্যাপ্লিকেবল মনে হচ্ছে হলে বলতে পারেন। ওকে, আমরা এগিয়ে যাই। হানি ইজ টু হাইভ। হানি অর্থ মধু, আর হাইভ অর্থ কি? মৌচাক। মৌচাক, হানিকম্ব। হানিকম্ব নাম শুনেছেন? হাইভ হচ্ছে যেখানে মৌমাছিগুলো বাসা করে থাকে, সেটাকে হাইভ বলা হয়। বা মৌচাকের যে ছোট ছোট খোপ খোপ ঘর থাকে, এগুলাকে হাইভ বলা হয়। তার মানে হানি রাখার আধার কে হাইভ বলা যেতে পারে। দেখি আমরা, ওয়াইন রাখার আধার। টাব অর্থ হচ্ছে গোসল করে যেখানে, টাবের বাংলা কি হইতে পারে? গামলা, তার গ্লাস হবে। বাথটাব। আচ্ছা, ক্যাস্ক শব্দের অর্থ কি বলেন মালিহা? পরে বলবেন, গ্লাস হবে। বোল মানে হচ্ছে যেখানে তরকারি বা যে জানি কোনো না। কিছু রাখে, বোল অর্থ গামলা বলা যায়। গ্লাস পানি রাখার আধার। ক্যাস্ক অর্থ কি বলেন? মদ রাখার পাত্র। হ্যাঁ, সুরা বলে না, সুরা। সুরা সাকি নাম শুনেছেন? সুরা কি আর সাকি কি? ও সাকি, সাকি রে, ঢেলে দে শরাব, শুনেছেন গানটা? লাল পানির ওই রঙিন নেশায় মিটাই প্রেমের স্বাদ সাকি। এই সাকি শব্দটা আমি ওই গানটা শুনে শিখেছিলাম। সাকি আবার কি? গার্লফ্রেন্ডের নাম নাকি সাকি? খুঁজতে খুঁজতে পাইলাম না, সাকি শব্দের অর্থ হচ্ছে যে নর্তকীরা বা যেই চেয়ার লিডার আইটেম গার্ল এখন আমাদের এই শুদ্ধ সংস্কৃতিতে, ভদ্র সংস্কৃতিতে, যেমন অভদ্র কিছু খেলা আছে, যেমন মনে করেন এই যে বক্সিং খেলাটার একটা অভদ্র খেলা। বক্সিং কখনো খেলা হইতে পারে বলেন? একজন একজনের মারবে, এটা কোনো খেলা হইতে পারে? তো ঠিক আছে, যদি খেলা হয়েই থাকে তাহলে সম্পূর্ণ হেলমেট পরে মারো। হেলমেট ছাড়া নাকে মুখে মারতেছো, ব্লিডিং হয়ে যাচ্ছে, দাঁত ভেঙে যাচ্ছে, মানুষ মারাও যাচ্ছে, এটা কি কোনোদিন খেলা হইতে পারে বলেন? হইতে পারে না। এরকম সভ্য সমাজে যেমন অসভ্য কিছু কাজ আছে, তার মধ্যে একটা হচ্ছে চিয়ার লিডার। খেলবে ক্রিকেট, এনে ল্যাংটা করে মেয়েদের এনে নাচাইতেছে। মানে মেয়েরা কি মানে ভোগের বস্তু নাকি? বুঝলাম না আমি। আর যাই হোক, মেয়েরা ভোগের বস্তু, তোমার নিজের হাজবেন্ড ওয়াইফ পরস্পর ভোগের বস্তু। বাট লাখ লাখ মানুষের মধ্যে উলঙ্গ করে মেয়েদেরকে অর্ধনগ্ন করে নাচাইতেছো, এটা তো নারী জাতির প্রতি অশ্রদ্ধা বা অসম্মান করা আমার কাছে মনে হয় আর কি। তো এখন এই যুগে যেমন চিয়ার লিডার, আগের যুগে চিয়ার লিডারদেরকে সাকি বলা হইতো। আর সাকিরা হাতের মধ্যে যে পাত্র নিয়ে আসতো তাদেরকে সুরা বলা হইতো। আর সেই সুরার ইংরেজি হচ্ছে ক্যাস্ক, মানে মদ্যাধার। মদ রাখার আধারকে ক্যাস্ক বলা হতো। বিশেষ করে আহ এক ধরনের কাঠের তৈরি ইয়াকে ক্যাস্ক বলা হয়। আপনার ডিকশনারিতে সার্চ দিলে দেখবেন, ওক গাছের তৈরি মদ রাখার পাত্র। ওকে, হানি ইজ টু হাইভ, এটা সেম। আধার, মধু কিসের আধার? ঠিক একই রকম ভাবে ওর, ওর হচ্ছে আকরিক।
ওর মানে বুঝেন, ওর এর বাংলা হচ্ছে আকরিক। মানে আহ আকরিক তো বুঝেন, যেমন আমরা লোহা বলি, কিন্তু লোহা তো মাটির নিচে ডাইরেক্ট লোহা হিসেবে পাওয়া যায় না। কি পাওয়া যায়? মাটির নিচে পাওয়া যায় মিক্সড কিছু অপদ্রব্য মিশ্রিত লোহা পাওয়া যায়, সেটাকে আকরিক বলা হয়। যেমন ম্যাগনেটাইট, হেমাটাইট, রেড হেমাটাইট, কার্বনের ভেঙে লিমোনাইট, পড়বে। ইলমেনাইট, হ্যাঁ, কোরান্ডাম, এগুলো হচ্ছে আকরিক। এগুলাকে বিশেষভাবে কেমিক্যালি প্রসেস করার পরে লোহা আমরা পাই, ধাতু পাই। তার মানে এই আকরিক কিসের আধার? বা আকরিকে মিনারেল অর্থ হচ্ছে খনিজ, খনি, খনির ভিতরেই থাকে ওর। তাইলে মিনারেলটাই আনসার আমার কাছে মনে হচ্ছে, আর বাকিগুলো হচ্ছে উপাদান। ওর ভাঙলে আমরা স্টোন পাই, ওর ভাঙলে পাউডার পাই, ওর ভাঙলে আমরা ক্লে পাই, ওর ভাঙলে আমরা লোহা পাই, ওর ভাঙলে সোনা তামা পাই, ওর ভাঙলে আমরা লিকুইড তেল পাই, পেট্রোল, অকটেন, ডিজেল পাই। কিন্তু এগুলা উপাদান তো আমরা জানতে চাই নাই, আমরা জানতে চাইছি ওর কিসের মধ্যে থাকে। ওর এর আধার হচ্ছে মিনারেল, মানে খনিজ, খনি, মাইন। মাইন শব্দের অর্থ হচ্ছে খনি, মাটির নিচে যেটা থাকে। পোতা, মাইন শব্দের অর্থ, মাইন একটা ভার্ব, মাইন শব্দের অর্থ হচ্ছে পোতা। মাইনের উল্টা হচ্ছে, বিপরীত হচ্ছে ডিগ, ডিগ অর্থ খনন করা। তো মাইন থেকে আসছে মিনারেল শব্দটা, বুঝতে পেরেছেন? মাটির নিচে খুদলে যেটা পাওয়া যায় সেটাকে মিনারেল বলা হয়। বলে না মিনারেল ওয়াটার, মানে কি? মাটির তলের পানি। ওশান ইজ টু ওয়াটার, ওশান মানে হচ্ছে মহাসাগর, আর ওয়াটার হচ্ছে পানি। সাগরের উপাদান পানি, তাহলে গ্লেসিয়ারের উপাদান কি এটা আমাকে জানতে হবে। তার আগে জানতে হবে গ্লেসিয়ার মিনিং কি। হিমবাহ। স্নো স্যার। ইয়েস, গ্লেসিয়ার শব্দটা হচ্ছে হিমবাহ। আমি যখন একটা ভাইবা দিই, আমাকে জিজ্ঞেস করেছিল যে ব্রহ্মপুত্র নদী, তোমাদের ময়মনসিংহে কি নদী আছে? ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে? পরে জিজ্ঞেস করলো পদ্মা নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে। সব নদী জিজ্ঞেস করে, নদী নিয়ে আমরা পায়া বসলো। পরে বলতেছে মেঘনা নদী কোত্থেকে উৎপন্ন হয়েছে। তো উত্তর দিতে দিতে আমি এক জায়গায় বললাম হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। পরে বললো গঙ্গোত্রী হিমবাহ, আচ্ছা হিমবাহ মানে কি? তখন আমি বললাম হিমবাহ মানে তো, হিম মানে ঠান্ডা, বাহ মানে যে বহন করে যেখানে থাকে, তার মানে হিমবাহ মানে হচ্ছে অনেক ঠান্ডার আধার। আমরা পাহাড়ের চূড়ায় যেরকম ঠান্ডা বরফ জমে থাকা দেখি, যেগুলা গলে গলে নদী হয়ে যায়, সেটাকে হিমবাহ বলা হয়। আমি এক্স্যাক্টলি শিওর জানি না স্যার, মনে হচ্ছে এটা। কিন্তু পরে এসে গুগলে সার্চ দিয়ে দেখলাম হ্যাঁ হিমবাহ মানে সেটাই, এটাকে হিমবাহ বলা। পাহাড়ের উপরে যখন আপনার ওই যে বরফ জমে থাকে না, সেটাকে হিমবাহ বলা হয়, গ্লেসিয়ার। হ্যাঁ, পাহাড়ের উপরে হইতে পারে কোনো আবশ্যকতা নাই, কিন্তু গ্লেসিয়ার মানে হচ্ছে বরফের স্তূপকে গ্লেসিয়ার বলা হয়। যেমন আমাদের উত্তর গোলার্ধে উত্তর মেরু পুরাটাই হচ্ছে বরফের তৈরি। এখানে বড় বড় বিশাল বিশাল পাহাড়ের, মানে পাহাড়ের মতো বরফ, পুরাটাই বরফের খণ্ড। এটাকে, এগুলাকেও গ্লেসিয়ার বলা হয়। পাহাড়ের উপরে হইতে হবে এমন কোনো কথা নাই। আটলান্টিক মহাসাগরের উত্তর পারে দেখবেন এই যে টাইটানিক যেখানে ডুবছিল, দেখবেন মনে আছে, বড় বড় পাথর খন্ডের মধ্যে ধাক্কা লাগছিল টাইটানিক। ওইটাকেও একটা গ্লেসিয়ার বলা হয়। পাহাড়ের উপরে না হইলেও সমুদ্রের মধ্যে ভাসমান পাহাড়কেও গ্লেসিয়ার বলা হয়। তো তা বরফ কি আছে অপশনে? আছে, স্নো অর্থ বরফ। আইস যদি থাকতো তাহলে আইসও আনসার হইতে পারতো। সিড ইজ টু স্যাপলিং, স্যাপলিং মানে কি? চারা গাছ নাকি? স্যাপলিং অর্থ কি একটু ডিকশনারি দেখেন তো। এতক্ষণ লাগে কেন? আমি দেখতেছি, আপনাদের দেখতে সময় লাগে যে। স্যাপলিং, হ্যাঁ স্যার, চারা গাছ। হ্যাঁ, কচি চারা গাছ মানে মাত্র জন্মাইছে চারা। তাহলে ডিম ফুটলে যেটা হয় সেটা আনসার হবে। ডিম ফুটলে কি হয়? চিকেন মানে মুরগির বাচ্চা। নিউট্রিনো, আচ্ছা নিউট্রিনো তো জানি না। নিউট্রিনো তো হচ্ছে একটা মৌলিক কণিকার নাম। চিক, এটা মুরগির বাচ্চা।
অমলেট মানে ডিম ভাজি না, ডিম তো ভাজতে বলে নাই। আচ্ছা, চিক আর চিকেন দুইটার মধ্যে পার্থক্য কি বলেন? চিকেন মানে মুরগির বাচ্চা না, চিকেন মানে মুরগি, বড় মুরগি। মুরগির মাংস। মুরগি মাংস, চিকেন রাইট। স্যার বাচ্চা চিকেন হচ্ছে মুরগি। একটা কমন নাউন। চিকেনকে যদি আমরা জেন্ডার ডিসক্রিমিনেশন করে ফেলি তাহলে সেটা হবে হ্যান হচ্ছে মহিলা মুরগি, আর কক হচ্ছে পুরুষ মুরগি, মুরগা, মোরগ। কুইন্টন ডি কক, সাউথ আফ্রিকার একজন খেলোয়াড় আছে কুইন্টন ডি কক, উইকেট কিপার। ওর ভাল লাগে আমার খুব, জানি না কেন ভাল লাগে ওরে আমার, বাচ্চা বাচ্চা লাগে ওর অনেক চেহারাটা মজা স্যার। দেখেন। আমার মানে দুই তিনজন প্লেয়ারে আমার খুব ভাল লাগে। এই একটা হচ্ছে কুইন্টন ডি কক, আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা প্লেয়ার ছিল ব্রেটলি, ওরা খুব ভালো লাগতো আমার। উইকেট পাওয়ার পরে যে একটা সেলিব্রেশন করতো অস্থির। আর ভালো লাগতো ওয়াসিম আকরামকে। হ্যাঁ, বাংলাদেশের সাকিব আল হাসানকে একসময় খুব ভালো লাগতো, বেয়াদবি করার আগ পর্যন্ত, সাংবাদিক পিটানোর আগ পর্যন্ত। সাকিব আল হাসানেরও প্রথম দিকে যখন আসছিল, কি কিউট, এত সুন্দর হয় কেমনে মানুষ। কিসের বাংলাদেশের নায়ক সাকিব খান, তার চেয়ে বেশি সুন্দর সাকিব আল হাসান। তারপরে আরো অনেক 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 মানে ক্রিকেটারদেরকে আমার ভালো লাগতো। যেমন আরো মনে করি কারে ভালো লাগতো। উম ভারতের রাহুল দ্রাবিড়কে ভালো লাগতো। আফ্রিদিকে সবচেয়ে বেশি ভালো লাগতো, পাকিস্তানের শহীদ আফ্রিদি। অসম্ভব সুন্দর ছিল আফ্রিদির ইয়াং বয়সের, 90-র দশকে, 95, 96, 98 সালে। কি যে সুন্দর ছিল! পৃথিবীর ইতিহাসে এরকম সুন্দর সুদর্শন মানুষ আমি দেখি নাই। ঋত্বিক রোশন বাদ, ব্র্যাড পিট ফেল, তারপর সব বাদ এক কথায়। যাই হোক, আমরা সমালোচনা করি। তো চিক হচ্ছে মুরগির বাচ্চা, এই জন্য এটা হবে আনসার। কাউ ইজ টু চিজ মানে গরু থেকে আমরা কি পাই? চিজ অর্থ দধি বা দই। ট্রি থেকে আমরা কি পাই? আচ্ছা, ট্রি থেকে আমরা লগ পাই। লগ মানে হচ্ছে গাছের গুড়ি, এক কথায় গাছের কাণ্ড মানে গাছের তক্তা, ডাইরেক্ট কাঠ যেটাকে বলা হয়। ফ্লাওয়ার মানে ফুল, গাছ থেকে আমরা ফুল পাই, সঠিক। গাছ থেকে আমরা ছায়া পাই, সঠিক। গাছ থেকে আমরা সার পাই, অনেক দেরিতে পাই। সারটা ডাইরেক্ট আনসার হবে না। তাহলে ছায়া, ছায়াটাও ডাইরেক্ট আনসার হবে না, কারণ পাওয়ার পাওয়ার ব্যাপার আছে। পাই বলতে, গাছ যেই কারণে লাগানো হয় বা গরু যেই কারণে পালা হয়, গাছ থেকে আমরা পাই দুধ, দুধ থেকে বানাই দই। এই জন্য আহ, যেই উপাদানটার জন্য আমরা গরু পালি সেটা হচ্ছে একটা, তার মধ্যে একটা হচ্ছে চিজ। ঠিক একই রকম ভাবে ট্রি থেকে আমরা যেই কারণে যে দুইটা জিনিস পাই মূলত, এক হচ্ছে গাছের কাঠ, গুড়ি বা তক্তা, আর একটা হচ্ছে ফুল। কিন্তু দুইটার মধ্যে, দুইটা লজিকে দুইটাই আনসার। যদি বলা হয় যে লগ হচ্ছে ডিরেক্ট গাছের বডি, তো কাউয়ের বডি হচ্ছে ফ্ল্যাশ, গরুর মাংস বা মিট। গরুর মাংসকে কি বলা হয়? মিট, বিফ, বিফ সরি। মিট তো কমন নাউন, মিট তো হচ্ছে সকল মাংসকে মিট বলা হয়। আর গরুর মাংসকে স্পেসিফিক্যালি বলা হয় বিফ। বানান কি, BWF নাকি? বিফ। জি স্যার। আচ্ছা, কিন্তু কাউ ইজ টু বিফ যদি থাকতো, মানে সরাসরি গরুর বডির উপাদান বিফ, তাহলে আমরা টি ইজ টু লগ বলতে পারতাম। কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে যে এটা আনসারটা লগ হবে না, এটা কেন যেন মনে হচ্ছে আমার ফ্লাওয়ার হবে। স্যার বলেন। আমার একটা লজিক আছে, আমার মনে হচ্ছে সি হবে। হ্যালো। শ্যাডো। স্যার আমার মনে হচ্ছে এখানে লগই হওয়া উচিত, কারণ কাউ থেকে আমরা যে যেই প্রসেসে চিজ পাই, এখানে মানুষের প্রসেস থাকে, মানে ডিরেক্ট পাচ্ছি না। ট্রি থেকে ফ্লাওয়ারটা হচ্ছে আমরা ডিরেক্টলি পাচ্ছি, এখানে কোনো মানে মানুষের হস্তক্ষেপ নাই। কিন্তু আবার ঠিক একই ভাবে ট্রি থেকে আমরা যখন লগ পাই, আমরা কাঠটা হয়তো ডিরেক্ট পাচ্ছি, কাউ থেকে দুধ যেভাবে ডিরেক্ট পাই, সেই দুধটাকে চিজ বানানোর জন্য তো এখানে মানুষের কাজ করতে প্রসেসিং হবে, লাগছে, রাইট। প্রসেসিং লাগছে। তো একইভাবে লগ করার জন্য কাঠকে আমাদের প্রসেসিং করতে হচ্ছে। ওই জায়গা থেকে মনে হচ্ছে যে এটা লগ হওয়া উচিত।
হুম, দুইটাই লজিক স্ট্রং। সুতরাং আপনি কোনটাকে আপনি আনসার দিবেন এটা ফেলে দিতে পারবেন না, লগ এবং ফ্লাওয়ার দুইটাই আনসার হতে পারে। ঠিক আছে, আপনি বই কিনেন 10টা কোম্পানির, দেখবেন 5টা কোম্পানির বইয়ে ফ্লাওয়ার আনসার দেওয়া, 4টা কোম্পানির বইয়ে লগ আনসার দেওয়া, আর একটা কোম্পানির বইয়ে শ্যাডো আনসার দেওয়া। ঠিক আছে, এখন কোনটাকে যে আনসার দিবেন এটা ডিপেন্ড করবে পরীক্ষার হলে আপনার ইনস্ট্যান্ট যেটা মনে হবে সেটাকে দিয়ে দিবেন। এখন আমার কাছে কেন যেন মনে হচ্ছে ফ্লাওয়ার, সিক্স সেন্স বলছে, আমি আসলে ব্যাখ্যা করে বলতে পারছি না। আমার কাছে সিক্স সেন্স বলছে যে এটার আনসারটা হচ্ছে ফ্লাওয়ার। হ্যাঁ। উম, বলেন। গরুর থেকে তো আমরা সরাসরি চিজ পাই না, হ্যাঁ, কিন্তু ট্রির থেকে আমরা সরাসরি মানে ফ্লাওয়ার মানে ফুলও পেতে পারি, বা লগ হ্যাঁ, যেটা এই জন্য বললাম যে গাছ আমি থেকে। শ্যাডোকে যে একজন বাদ স্যার দিই নাই কিন্তু, এখানে স্যার কাউ কারণ থেকে আমরা, গাছের বডির উপাদান কিন্তু, স্যার প্রাপ্তির বলেন। হিসাবটা যদি চিন্তা করি স্যার, ওই যে খাও থেকে আমরা প্রাপ্তি হিসেবে স্যার দধি পাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ। সেম ওয়েতে থ্রি থেকে প্রাপ্তি হিসেবে ফ্লাওয়ার তো পেতে পারি। সেটাই, শ্যাডোটা এই কারণে হবে না যে এ, কাউ থেকে সরাসরি আমরা চিজ পাই না, কাউ থেকে চিজটা কিন্তু কাউয়ের বডির অংশ না, বাইরের অংশ। ট্রিটা কিন্তু একদম মানে, সরি, ট্রি থাকা অবস্থায় শ্যাডো হয়, ট্রির নিচে শ্যাডো হয়। এটা আসলে কেন যেন আমার কাছে খুব উইক লজিক মনে হচ্ছে। আবার প্রসেসিং এর দিক থেকে চিন্তা করলে যে না, কাউ থেকে যেমন একটা ডিরেক্টলি আমরা চিজ পাই না, পাই হচ্ছে মিল্ক, সেটাকে প্রসেস করলে আমরা গিয়ে চিজ পাই। তো সেই দিক থেকে আবার শাশ্বতর লজিকটা সঠিক, যে ট্রি থেকে তো আমরা লগ এবং ফ্লাওয়ার দুইটাই আমরা সরাসরি পাই, কিন্তু শ্যাডো তো আমরা সরাসরি পাই না, সরাসরি বডির অংশ না। না, এখানে আবার একটা ব্যাপার আছে, শ্যাডো তো আমরা প্রসেস করে পাই না, শ্যাডো আমরা প্রসেসিং করে পাই না, এই দিক থেকে দুর্বল লজিক। আবার শ্যাডোর জন্য আমরা ট্রি লাগাইও না, আমরা লাগাই ট্রি মূলত হচ্ছে মিল্ক পাওয়ার জন্য, বিফ পাওয়ার জন্য, চিজ পাওয়ার জন্য, ঘি পাওয়ার জন্য। এদিক থেকে চিন্তা করলে শ্যাডোটা খুবই দুর্বল লজিক। তো লগ এবং ফ্লাওয়ার দুইটাই আনসার হইতে পারে, আমি দুইটাকেই টিক চিহ্ন দিয়ে রাখলাম। কেন লগকে মনে হচ্ছে না জানেন? লগ মানে হচ্ছে গাছের গুড়ি, অ্যাকচুয়ালি গুড়িটাকে বলা হয়, ফার্নিচার না। দেখেন, কাউর থেকে যেমন আমরা মিল্ক পাই, মিল্ককে প্রসেস করে আমরা চিজ পাই, ঠিক একইভাবে যদি ট্রি থেকে আমরা লগ পাই, প্রথমে লগকে কেটে কেটে আমরা ফার্নিচার পাই। যদি ফার্নিচার থাকতো তাহলে সেটা আনসার হইতো নিঃসন্দেহে, নির্দ্বিধায়, অকাট্যভাবে। কিন্তু যেহেতু ফার্নিচার না, তাহলে এই যুক্তিতে লগটা হবে না, এই যুক্তিতে ফ্লাওয়ারটাই আনসার হবে। লগ মানে কিন্তু কাঠ না, গাছ থেকে যেটা পাই সেটাকে বলা হয় না। গাছ থেকে আমরা কাঠ পাই, গাছ আমরা লাগাই কাঠের জন্য, কিন্তু লগ শব্দের অর্থ কিন্তু কাঠ না। লগ হচ্ছে গাছের গুড়ি, গাছের একটা অংশকে লগ বলা হচ্ছে, স্যার, তাই না? মানে চিজটা তো হচ্ছে আমরা ডিরেক্টলি খেতে পারছি না। যদি হচ্ছে চিজ দিয়ে কোনো একটা খাবার বানানো হতো সেটা যদি খেতে পারতাম তাহলে এটা ফার্নিচারের সাথে রিলেট হতো। মানে গাছ থেকে যেমন আমরা কাঠ পাচ্ছি, সেই কাঠটাকে না, এক্সট্রাক্ট। না, 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 চিজ মানে ফাইনাল প্রোডাক্ট, চিজই আমরা খাই, চিজ মানে আমরা ডিরেক্ট খাই, চিজ হচ্ছে পনির। হ্যাঁ স্যার, চিজ পনির। হচ্ছে ফাইনাল প্রোডাক্ট যেটা আমরা খাই, ভোগ্যপণ্য। আমরা তো কিছু সাথে নিয়ে খাচ্ছি, মানে সেটা সরাসরি। আলাদা জিনিস, আমি কি দিয়ে মিশিয়ে খাচ্ছি সেটা আলাদা বিষয়। আমরা ট্রি, দুধ থেকে একটা দুগ্ধজাত পণ্য, সেটা দই হইতে পারে, ঘি হইতে পারে, আহ আমি কি দিয়ে মিশিয়ে খাচ্ছি সেটা তো ফ্যাক্টর না। যেমন ঘি, তারপর পনির, এগুলা কিছু দিয়ে মিশিয়ে খায়। আবার দই মানুষ ডিরেক্ট খায়, তাহলে আপনি কি দই এবং চিজ দুইটাকে আলাদা করবেন? চিজ এবং কার্ড এবং ঘি তিনটাকে আলাদা করবেন না, তিনটাই সেম দুগ্ধজাত পণ্য। আপনি তিনটা স্টেজ এখানে, একটা হচ্ছে কাউ স্টেজ, আর একটা হচ্ছে মিল্ক স্টেজ, আর একটা হচ্ছে মিল্ক মেড ফুড, আর একটা থার্ড স্টেজ। আচ্ছা, আমি একটু দেখি লগ শব্দের শুদ্ধ অর্থ কি, কাঠ নাকি তক্তা?
হ্যাঁ, গুড়ি। গাছ অর্থ, লগ অর্থ কাঠ না, উড অর্থ কাঠ। লগ অর্থ লেখা গাছের গুড়ি। বুঝতে পেরেছেন বটম? স্যার এইখানে স্যার চিজ যেহেতু আমরা খাওয়ার কাজে ব্যবহার করি, সে ওই রকমই আবার হচ্ছে যে যেই গাছে আর কি সার থাকে, ওই গাছটা আমরা ফার্নিচারের জন্য ইউজ করি, সেই ক্ষেত্রে স্যার ডি আনসার হইতে পারে। সার? হ্যাঁ। না, অনেক দুর্বল লজিক। ফ্লাওয়ারই এটা শিওর। এখন মোটামুটি আমি আমি বুঝতে পারলাম যে আমি যেটা সাবকনশিয়াস মাইন্ডে চিন্তা করছিলাম যে কেন লগ হবে না, আমি এটা এখন ডিকশনারিতে সার্চ দিয়ে পেয়েছি। লগ শব্দের অর্থ হচ্ছে গাছের গুড়ি, নট কাঠ, বাই প্রোডাক্ট না। গাছ থেকে আমরা যেটা পাই সেটা লগ না, গাছ থেকে আমরা পাই ফ্লাওয়ার অনলি। তাহলে ফ্লাওয়ারটাই আনসার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, পরেরটাতে যাই আমরা। ক্লাউড ইজ টু রেইন। ক্লাউড জমে জমে হয় রেইন, বা ক্লাউডের ফলাফল হচ্ছে রেইন। তাহলে ভ্যাপার, ভ্যাপার শব্দ হচ্ছে বাষ্প। বাষ্প থেকে কি হয় দেখি? বাষ্প জমে জমে ময়েশ্চার তৈরি করে, ইয়েস। ময়েশ্চার মানে হচ্ছে শিশির। যেটা শিশির পাত হয়, বাতাসে যেটা ভাসে, যেটা আমাদের বাতাসে আর্দ্রতা তৈরি করে, সেটাকে বলা হয় শিশির। আর পানি থেকে যেটা সূর্যের তাপে বাষ্প হয়ে উড়ে চলে যায়, যেটা পানির চেয়ে বাতাসের চেয়ে হালকা, একদম আকাশে চলে যায়, সেটাকে বলা হয় বাষ্প। অনেকগুলো বাষ্প যখন শিশিরাঙ্কীয় টেম্পারেচারের নিচে চলে যায়, তখন সেটা কিন্তু শিশির তৈরি করে। শিশির আর বাষ্প এক জিনিস না। বাষ্প হচ্ছে গ্যাস, গ্যাসীয় পদার্থ। আর শিশির হচ্ছে লিকুইড, পানির ছোট ছোট ফোঁটাকে শিশির বলা হয়। দুটো এক জিনিস না। দেখছেন, আইকিউ জানতে হলে আপনাকে অনেক স্পেসিফিক, অনেক কিছু সম্পর্কে, নেচার সম্পর্কে ধারণা থাকতে হবে। বই পড়ে কোনোদিন এগুলো আপনি জানবেন না। বাষ্প আর শিশিরের পার্থক্য কি, এটা আজকের আগে কোনোদিন কেউ চিন্তা করেছেন? করেননি, কিন্তু করতে হবে। আচ্ছা, কোল্ড শব্দের অর্থ ঠান্ডা না। হিট গরম, ফ্লো না। শিশির আনসার, আর কোনো আলাপ নাই। কন্ডুইট শব্দের অর্থ হচ্ছে নালিকা, ইজ টু ওয়াটার। নালিকার সঙ্গে পানির কি সম্পর্ক? নালিকার ভিতর দিয়ে পানি প্রবাহিত হয়, পানি প্রবাহের রাস্তাকে কন্ডুইট বলা হয়। তাহলে প্রবাহিত হয় এরকম কিছু একটা যদি আমরা পাই, তাহলে আমরা সেটাকে আনসার হিসেবে ধরে নিব। স্যার সে সি হচ্ছে আনসার। সি নাম্বার, হ্যাঁ। আর্টারি হচ্ছে ব্লাড, আর্টারি। আর্টারি শব্দ তো ধমনী। শিরা ইংরেজি হচ্ছে ভেইন। শিরা, শিরা মানে কি? শিরাও মানুষের রগ, আর্টারিও মানুষের রগ। পার্থক্য হচ্ছে আর্টারির ভিতর দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হার্ট থেকে সারা বডিতে ছড়িয়ে যায়, আর্টারি ধমনী দিয়ে। আর শিরা ইংরেজি ভেইন। সেটা কি? সেটা হচ্ছে মানুষের বডির কোষগুলো যখন অক্সিজেন সমৃদ্ধ রক্তকে ব্যবহার করে, সেখানে শ্বসন ঘটে, শ্বসনের ফলে সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ ঘটে, সেই কার্বন ডাইঅক্সাইড সম্পর্কিত দূষিত রক্তটাকে আবার হার্টে ফিরিয়ে আনে, লাংসে ফিরিয়ে আনে যারা, সেটাকে বলা হয় শিরা। তো আমরা দেখেন, শিরা এবং ধমনির পার্থক্য আপনাকে আজকে এটাতে কাজে লাগে নাই, বাট কোনো একদিন কোনো একটা আইকিউতে কাজে লাগবে, এই জন্য আপনাদের জেনে রাখা ভালো। ঠিক আছে? স্যার এক্ষেত্রে বেন বানানটা? VEIN, আমি আমি শিওর না, দেখি তো একটু ডিকশনারি সার্চ দিয়ে। দেখছেন, রিটেন পরীক্ষা না দিতে না দিতে, ইংলিশ না লিখতে না লিখতে বানান ভুলে যাচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ, ঠিকই BEN। আছে। VEIN, ভেইন অর্থ শিরা, যেটা হচ্ছে CO2 রক্ত বহন করে, কার্বন ডাইঅক্সাইড রক্ত। আর আর্টারি হচ্ছে ধমনী। এই ধমনী হচ্ছে অক্সিজেন O2 সমৃদ্ধ রক্ত বহন করে। ওকে। কার ইজ টু রোড, মানে গাড়ি চলার জায়গাকে রাস্তা বলা হয়। তাহলে ট্রেন চলার রাস্তাকে কি বলা হয়? টিকেট বলা রেলওয়ে। হয় না রেলওয়ে বলা হয়? হ্যাঁ, হইতে পারে। আরো দেখি, প্যাসেঞ্জার হইতে পারে। না, প্যাসেঞ্জারের উপর দিয়ে ট্রেন যায় না। স্টেশন বলে না, স্টেশনে তো থামে, স্টেশনের উপর দিয়ে ট্রেন চলে না। তাহলে রেলওয়ের উপর দিয়ে ট্রেন চলে, তাহলে রেলওয়ে আনসার। মজা না? এগুলো সহজ, প্রথম দিকের বলে কঠিন ছিল।
আচ্ছা, কমেট ইজ টু অরবিট, কমেট মানে হচ্ছে উল্কা না? কমেট অর্থ কি? না, কমেট অর্থ হচ্ছে ধূমকেতু। উল্কা ইংরেজি কি? মেটিওর, মেটিওর, METEOR, মেটিওর। আপনারা আবহাওয়াবিদ্যা ইংরেজি কি বলেন তো? মেটিওরোলজি। এনভায়রনমেন্টাল সায়েন্স, এটাকে সংক্ষেপে কি বলে? মেটিওরোলজি। এই মেটিওরোলজি শব্দটা কোথা থেকে এসেছে? মেটিওর থেকে। মেটিওর শব্দ হচ্ছে উল্কা। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে। ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন, WMO, কোথায় অবস্থিত? মেবি জেনেভা, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড যেমন বাংলাদেশে ভালো লাগে না? গিয়া WMO, পরে ইউনিসেফ, এগুলার সামনে গিয়া ইয়া করবো, জাতিসংঘের সামনে গিয়া ঝাড়ুদারের চাকরি লমু কি কন? নাহলে জুতা পালিশ করবো। জুতা পালিশ করবো, সারাদিন বসে থাকবো জুতার একটা ইয়া নিয়া। বড় বড় অফিসাররা টাই পরে আসবে, ওদের জুতা কালে পালিশ করে ডলার কামাবো। পরে সন্ধ্যার সময় চলে যাবো সি বিচে, সি ফুড খাবো, ফ্রি ফিশ ফ্রাই খাবো, খায়া সারা রাত এসা গার্লফ্রেন্ড লিয়ে ফিরতে থাকবো। এটাই তো হচ্ছে ফরেন ইয়াং ম্যানদের লাইফ, তাই না? ওরা মাগনা দিলেও ডাইকা দিলে ওরা সরকারি চাকরি করবে না, কথা বুঝছেন? আমরা সরকারি চাকরির জন্য কোচিং করি, বাপের টাকা দিয়ে খরচ করে পড়ি, ক্লাস করি। আর ওদেরকে ডাইকা ডাইকা না সরকারি চাকরি দেওয়া যাবে না? পাগল নাকি আমি সরকারি চাকরি করবো? সারাদিন এই এই এত বড় একটা বিল্ডিং এর ভিতরে বসে থাকবো, তার চেয়ে আমি নিজের স্বাধীন চাকরি করবো, ব্যবসা করবো, সাইকেল দিয়ে ফুড পান্ডায় চাকরি করবো, এটা অনেক মজা। ওদের কাছে মানির চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্বাধীনতা, আর আমাদের কাছে স্বাধীনতাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আমাদের কাছে দরকার হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস, আর ওদের কাছে কি আর সোশ্যাল স্ট্যাটাস? হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যাটাস? স্ট্যাটাস আবার কি? আমার দরকার টাকা, আর আমার দরকার গার্লফ্রেন্ড, আমার দরকার মদ, আমার দরকার এনজয়মেন্ট, সি বিচে আমি বিচ ভলি খেলবো। এটা হচ্ছে ওদের লাইফ, বুঝতে পেরেছেন? তো দুই দিক থেকে চিন্তা করলে আহ দুইটাই আপার লেভেলের থিঙ্কিং। কোনটা ভালো থিঙ্কিং আমাদের কাছে মনে হবে ওইটা, ওদের থিঙ্কিংটা ভেরি চিপ, আমাদেরটাই অনেক ইয়া। আবার ওরা ওরা মনে করতে পারে ওদের থিঙ্কিংটাই স্ট্রং, আমরা অনেক চিপ। আমরা স্ট্যাটাসের জন্য, মানুষকে দেখানোর জন্য আমরা সরকারি চাকরি করি। 1 লাখ টাকা বেতনের টেক্সটাইল মিলের চাকরি ছাইরা দিয়ে আইসা 30,000 টাকা বেতনের সরকারি চাকরি করি। চিফ মেন্টালিটি, চিপ মেন্টালিটি, এটা ওরা মনে করতে পারে। হোয়াটএভার। কমেট চলার রাস্তাকে বলা হয় অরবিট, মানে অরবিট শব্দ তো কক্ষপথ। কমেট হচ্ছে ধূমকেতু। আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। কে বলেছেন? কবি নজরুলকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ বলেছেন। কবি নজরুলকে তিনি খ্যাপা পাগলা ডাকতো এবং ধূমকেতু ডাকতো। রবীন্দ্রনাথ নজরুলকে খুব পছন্দ করতো, খুব ভালোবাসতো। অথচ আমরা বাঙালিরা হিন্দু আর মুসলিম ধর্মের দিকে ভিত্তি করে আমরা রবীন্দ্রনাথ নজরুলকে আলাদা করে ফেলেছি। মুসলিমদের শত্রু হয়ে গেছে রবীন্দ্রনাথ, হিন্দুদের শত্রু হয়ে গেছে নজরুল। চিপ মেন্টালিটি। আচ্ছা, ট্রেন, ট্রেন চলার রাস্তা যেটা, আবার রেলওয়ে। রেলওয়ে নাই, অপশনে আছে ট্র্যাক। ট্র্যাক শব্দটা হচ্ছে চলার পথ। রাস্তা বলা যায় না, অ্যাকচুয়ালি বলে না ট্র্যাক শুট, নাম শুনেছেন ট্র্যাক শুট? একটা ট্রাউজার এবং একটা সোয়েটারকে একসঙ্গে ট্র্যাক শুট বলা হয়। ট্র্যাক মানে হচ্ছে দৌড়ানোর রাস্তাকে ট্র্যাক বলা হয়। তো আহ রাস্তাও বলা যায় না, এটা হচ্ছে কি মানে রুট বলা যেতে পারে, রুট, যেদিক দিয়ে যাবে সেটাকে। পথ বলা যায়। পথ না, পথ আর রাস্তা প্রতিশব্দ। লাইন মানে কোন দিক দিয়ে যাবে, দিক নির্দেশনাকারী, বুঝতে পেরেছেন? রুট বা পথ। কিছু কিছু শব্দের বাংলা হুবহু হয় না। এই ট্র্যাক শব্দটার বাংলা কোনো শব্দ নাই। রুট শব্দটাও কিন্তু ইংলিশ, ROUTE। এই রুট শব্দটা কিন্তু শব্দ বাংলা নাই। একটু 1 সেকেন্ড, আমি আসতেছি, 2 মিনিটের বিরতি।
দুঃখিত, একটু বেশি দেরি হয়ে গেল, গিয়ে ক্ষমা করবেন। মাতৃসেবা করতে গিয়ে আপনাদেরকে অপেক্ষা করালাম। তো সময়ের সাথে সাথে মানুষের ধ্যান ধারণা চিন্তা ভাবনা পরিবর্তন হয়। যেমন আগে ইনসুলিন দিতাম, আম্মাকে ইনসুলিন দিতে হয়, ডায়াবেটিস রোগী তো। ইনসুলিন দিতাম ক্লাস শেষ করে পরে, 11:30 পর্যন্ত আম্মা সজাগ থেকে বসে থাকতো। কখনো কখনো গিয়ে দেখতাম ক্লাস শেষ করে আম্মা ঘুমায় গেছে। আম্মাকে ডেকে তুলে ইনসুলিন দিলে আম্মার কষ্ট হইতো, আমার নিজের কাছেও খারাপ লাগতো। পরে সিদ্ধান্ত নিয়েছি যে না, আমার মা হচ্ছে প্রায়োরিটি ক্লাসের চেয়েও। সো আমি ক্লাসের মাঝখানে হইলেও আমি মাকে ইনসুলিন দিব। আজ বাদে কাল মা থাকবে না, তখন আমি আফসোস করব যে এখন ইনসুলিন আমি কাকে দিব, তাই না? সো মাতৃসেবা। আমার ঘরে আমি আর মা থাকি একা, আর কেউ নাই। বউ থাকে না, মায়ের জন্য বউ ছেড়ে দিছি, এরকম একটা অবস্থা আর কি। আমার বউ আমার মায়ের সাথে থাকবে না। বউ একটু ছোট লোক টাইপের আর কি, ছোট ফ্যামিলির লোক। এই জন্য আমার বউ আমার মায়ের সাথে থাকবে না, এই জন্য বলছে বউ থাকা দরকার নাই। মা, বউ গেলে আরেকটা, গেলে আরেকটা বিয়ে করে আনতে পারবো। মা গেলে কি আরেকটা আনা সম্ভব বলেন? মজা করে বলতেছি, ডোন্ট মাইন্ড। আচ্ছা, ফিশ ইজ টু ওয়াটার। ফিশ যেখানে থাকে, ওয়াটারের ভিতরে থাকে ফিশ। টাইগার ইজ টু হোয়াট? টাইগার কিসের ভিতরে থাকে? আনসারটা কমন সেন্স বলছে ফরেস্ট হইতে পারে। অপশনে যদি ফরেস্ট থাকে, অথবা জু হইতে পারে। দেখি কি কি আছে। ডিয়ার হবে না। ফরেস্ট হ্যাঁ হইতে পারে। জু দুইটাই আছে। ফ্ল্যাশ অর্থ হচ্ছে মাংস, টাইগার যেটা খায় সেটা না। তাহলে ফরেস্ট এবং জু, এই দুইটার মধ্যে কোনটা বেশি লজিক্যাল মনে হচ্ছে আপনার কাছে? আর ফরেস্ট, কারণ ফরেস্ট। জুতে তো কারণ ন্যাচারালি আসে রাইট, না, তাকে ন্যাচারাল, ফরেস্ট হচ্ছে ধরে ন্যাচারাল। আনতে হয়। ফরেস্ট ন্যাচারাল। জু হচ্ছে মানব সৃষ্ট, আর্টিফিশিয়াল অর ম্যানমেড বলতে পারেন। যদি এখানে আনসারটা ওয়াটার না থাকে, যদি পন্ড থাকতো, পন্ড বা অ্যাকোয়ারিয়াম, তাহলে সেটা হয়তো আনসার জু, তাই না? অ্যাকোয়ারিয়াম থাকলে বা পন্ড থাকলে আমরা জু বলতে পারতাম। কিন্তু ওয়াটার বলেছে, ওয়াটার মানে ন্যাচারাল ওয়াটার রিসোর্স বলে বোঝাইছে। এই জন্য ফরেস্টটাই আনসার, ন্যাচারালটাই আনসার। জিমনেশিয়াম হচ্ছে ব্যায়ামাগার, এক্সারসাইজ। জিমনেশিয়ামে গিয়ে যেটা যেটা করে সেটাকে এক্সারসাইজ বলা হয়। তাহলে ইউনিভার্সিটিতে গিয়ে যেটা করে সেটা হবে আনসার। ইউনিভার্সিটি গিয়ে কি করে মানুষ? স্টুডেন্ট করে না, ক্লাস করে। ক্লাস তো শ্রেণী কক্ষ না। স্টাডি করে, পড়াশোনা করে, হ্যাঁ পড়াশোনাই করে। টিচার করে না, তাহলে স্টাডি আনসার। এটা নিয়ে দ্বিমত নাই, সহজ। ইনকিউবেটর অর্থ হচ্ছে বাচ্চারা জন্ম হওয়ার পরে একটা আতুর ঘরে রাখে না? ইনকিউবেটর শব্দ হচ্ছে আতুর ঘর। একটা ছোট কাচের টিউবের ভিতরে এক বাচ্চাকে রেখে দেয় না, কাচের ঘর, ওয়ার্ম থাকে। এটাকে ইনকিউবেটর বলা হয়। আতুর ঘর। আতুর ঘর রাখার জায়গা। আতুর ঘর হচ্ছে ইনফ্যান্ট রাখার জায়গা। তাহলে গ্রিন হাউস কি রাখার জায়গা? গ্রিন হাউসের ভিতরে কি রাখে? ফর প্ল্যান্ট। টেম্পারেচার রাখে না, এনভায়রনমেন্ট রাখে না, গাছ রাখে হ্যাঁ, গ্যাস রাখে না। তাহলে একমাত্র প্ল্যান্টটাই মিলে গেছে, বাকি সবগুলা বাদ। রাইট। গ্রিন হাউস মানে কি বলেন তো? গ্রিন হাউস কোনো প্রাকৃতিক দুর্যোগের নাম না। গ্রিন হাউস ইফেক্ট একটা প্রাকৃতিক দুর্যোগের নাম। বাট গ্রিন হাউস হচ্ছে এক কাচের তৈরি ঘর, যেটার ভিতরে শীত প্রধান রাষ্ট্রে গাছ লাগায়। কাচের ভিতরে কি হয়? সূর্যরশ্মি ঢুকে, ভিতরে চারা গাছ। ঠিক আছে, গাছের মধ্যে কি হয়? এই হিটটা থাকার কারণে গরম থাকে। বাইরের টেম্পারেচার -3 ডিগ্রি, বাট ভিতরে টেম্পারেচার 5 ডিগ্রি, +5 ডিগ্রি। কেন হইলো এরকম? কারণ গ্লাসের ভেতর, গ্লাসের মাধ্যমে যে হিটটা পাচ্ছে সেটা আর বেরোতে পারছে না। তো গ্লাসের ভিতর দিয়ে যদি হিট ঢুকতে পারে, তাহলে হিট তো বেরো হইতে পারবে। বেরোতে পারছে না কেন? গ্লাস কি একমুখী? একদিক থেকে দেখা যায়, আরেক দিক থেকে দেখা যায় না, এরকম? No? না, তাহলে কেন হিট বেরোতে পারছে না? কে জানেন এটা? তাকে একটা চকলেট খাওয়াবো।
স্টেফানের সূত্র আছে, বিজ্ঞানী স্টেফানের সূত্র বলেছে যে আহ উৎসের তাপমাত্রা এবং তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক। মানে যত গরম জিনিস থেকে তাপ আসবে সে তত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যে আসবে। সূর্য অনেক গরম, এই জন্য সূর্য থেকে যে তাপটা আসে বা পৃথিবীতে, সেটা হচ্ছে অনেক ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, যেটা খুব সহজেই কাঁচ ভেদ করে ভিতরে ঢুকে যায়, মানে গাছকে গরম করে ফেলে। আর গাছ বা ঘরের ভিতর থেকে মাটির থেকে যেই তাপটা বের হয় সেটা সূর্যের চেয়ে অনেক কম তাপমাত্রার একটা উৎস। এই জন্য সূর্য থেকে পৃথিবী এবং গাছ তাপ পাওয়ার পরে যে তাপটা উল্টা রিফ্লেকশন করে দেয়, সেই তাপ শক্তিটা হচ্ছে অনেক বড় তরঙ্গ দৈর্ঘ্যের। তাহলে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ভেদনযোগ্যতা বেশি, যেটা কাঁচ ভেদ করে ভিতরে ঢুকে যায়, যে ভিতর থেকে আর বের হইতে পারে না। এটাই স্বাভাবিক। ঠিক আছে, এটা ভাবার কোনো কারণ নাই যে বদ্ধ ঘর হলেই এখানে ভিতরে গরম। এটা ভাবার কোনো কারণ নাই। বদ্ধ ঘরে গরমও থাকে, আবার বদ্ধ ঘরে ঠান্ডাও থাকে। আপনি খেয়াল করেন, ফ্ল্যাট বাসায় বাইরে প্রচন্ড গরম, হ্যাঁ, ঘর থেকে বেরোলেই গরম লাগে, তার মানে কি বদ্ধ ঘরের ভিতরেই ঠান্ডা, তাই না? তার মানে বদ্ধ ঘর, আবার শীতের দিন দেখবেন বদ্ধ ঘরের ভিতরে গরম বাইরে ঠান্ডা, তার মানে বদ্ধ ঘর এলাকায় ভিতরে গরম থাকে। এটা ধারণাটা ভুল। ঘরের দেয়াল কোনো হিট সোর্স না। ঘরের দেয়াল থেকে তাপ নির্গত হয় না। ঘরের দেয়াল হচ্ছে একটা অন্তরক ইনসুলেটর, মানে যে তাপ ঢুকতে এবং বেরোতে বাধা দেয়। এই জন্য মানুষ ঘর তৈরি করে, এই জন্য মানুষ ঘরে থাকে। বুঝতে পেরেছেন? ভেরি অফেন মানে হচ্ছে প্রায়ই, খুব প্রায়ই, 10 দিনের মধ্যে 9 দিনই, এটাকে বলে ভেরি অফেন। না, ভুল বলতেছি। অফেন মানে হচ্ছে মাঝে মাঝে, আর ভেরি অফেন মানে খুব কম। এই ভুল বলতেছি নাকি? ভেরি অফেন শব্দের অর্থ কি? কেউ একজন বলেন, ভেরি অফেন শব্দের অর্থ কি? তা দুইটা মিলে একসাথে মাঝে মাঝে এরকম বুঝাই মনে হচ্ছে। ভেরি অত্যই খুব, আবার ওপেন অত্যই প্রায়, অথবা ভেরি অফেন মানে প্রায়ই, তার মানে বিপরীত শব্দ। আর কদাচিৎ মানে খুব কম, 10 দিনে একদিন। ভেরি অফেন মানে হচ্ছে 10 দিনে 9 দিনই আসে। আর সেলডম মানে হচ্ছে প্রায়, বিপরীত শব্দ। তাহলে ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে ঘন ঘন, ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন। তার বিপরীত হচ্ছে খুব মাঝে মাঝে, রেয়ারলি, এরকম কিছু একটা, রেয়ারলি আছে অপশনে, তাহলে এটাই হবে আনসার। অ্যান্টোনিম, এনি কোশ্চেন? নো কোশ্চেন। ওয়াইজ ইজ টু ফুল, জ্ঞানী আর বোকা বিপরীত শব্দ। মডেস্ট অর্থ হচ্ছে নম্র, ভদ্র। নম্রের বিপরীত যেটা সেটা আনসার। বিপরীত কি? ভেইন, প্রেটি, কনসিডার্ড, রাফ। এর কনসিডার এবং রাফ দুইটাই হইতে পারে, বাট কনসিডারটা বেশি মনে হচ্ছে কনসিডার মানে মাথা মোটা, হাম্বরা, যে নিজেকে বেশি বড় মনে করে। কনসিডার্ড উদ্ধতপূর্ণ আচরণকে। আমি একটু শিওর হয়ে নেই, ডিকশনারিটা দেখে নেই, দাঁড়ান। কনসিডার্ড, আত্মাভিমানী মানে নিজেরে বড় মনে করে, রাইট। দেমাগি, এটা আনসার মনে হচ্ছে আমার কাছে। দাম্ভিক। মডেস্ট মানে বিনম্র, নম্র, বিনয়ী। আর কনসিডার, কনসিডার মানে হচ্ছে দাম্ভিক। ওকে। ভেইন শব্দের অর্থ হচ্ছে হিজ অল হিজ অ্যাটেম্পটস ওয়েন্ট অন ভেইন, মানে ব্যর্থতায় পর্যবসিত হওয়া, বিনামূল্যে, নিরর্থক, মিনিংলেস। ভেইন শব্দের অর্থ হচ্ছে অর্থহীন। ওয়াইজ ইজ টু ফুলিশ মানে বিপরীত শব্দ। তাহলে ভেইন এর বিপরীত শব্দ কি? মডেস্ট, প্রেটি, কনসিটেড, রুডাইট। রুডাইট শব্দ তো আমি ভুলে গেছি, কি কেউ বলেন তো দেখি। প্রোটাইড, কর্মঠ। তাহলে এটা আনসার হওয়ার সম্ভাবনা বেশি। WRUTIT।
ও, বানানটা ভুল হয়েছে, এটা রোডাইট না, ইরোডাইট। এরোডাইট অর্থ হচ্ছে জ্ঞানী। WRUDIT কোনো ওয়ার্ড আছে নাকি? ডিকশনারিতে পাইলাম না তো। না, WRU নাই, এটা ভুল টাইপিং মিস্টেক, এরোডাইট। এরোডাইট অর্থ হচ্ছে জ্ঞানী। এরোডাইট জ্ঞানী। প্রিটি মানে সুন্দর, কনসিডার মানে দাম্ভিক, মডেস্ট মানে নম্র। কোনোটাই তো মিলতেছে না। ভেইন মানে হচ্ছে নিরর্থক, যার কোনো মিনিং নাই, মিনিংলেস, আকাইমা, অকাজে ব্যবহৃত হয়েছে। এটার সাথে তো মডেস্টের কোনো সম্পর্ক নাই। প্রিটি মানে দেখতে সুন্দর, সম্পর্ক নাই। কনসিডার মানে দাম্ভিক, সম্পর্ক নাই। ইরোডাইটটা স্যার এই প্রিটি কোনোভাবে প্রিটি বিপরীত হয়। বানানটা একটু দেখবেন স্যার। পেয়ারে ডাবল টি হয়, ডাবল টি হওয়ার কথা। পেয়ারে ডাবল টি হয় হবে। তো স্যার শেষের ওয়ার্ডটার বানান। ERUDIT, এরোডাইট। এখন কারেকশন করে দিয়েছি আমি, আগে ডব্লিউ ছিল, এটা ভুল ছিল। তাহলে কোনোটাই তো মিলতেছে না। ভেইন শব্দের অর্থ হচ্ছে নিরর্থক, অর্থহীন, নিরর্থক বা নিষ্ফল। প্রলোভনে মুক্ত ছড়ানো, নিষ্ফল আবেদন। তাহলে এর সাথে এরোডাইট কোনোভাবে আর কি হয় অ্যান্টোনিম? যুক্তিটা অন্য ভাবে সাজান। ওয়াইজ মানে জেন বা জেনি, জেনের অভাবে পুলিশ হয় বা পোকা হয়, রাইট। তেমন ভেইনের অভাবে কি হয়? নিরর্থক, নিষ্ফলের অভাবে কি হয়? সফল হয়। সফল তো এরকম কিছু নাই। মানে ইরুডাইটের অভাবে ভেইন। হ্যাঁ, জ্ঞান কম থাকলেই তার চেষ্টা নিষ্ফল হয়, সেদিক থেকে বলতেছি। এরোডাইটটা কোনোভাবে যায়। খুব সামান্য, মানে লজিক, কিন্তু যেহেতু বাকিগুলো কোনো লজিকই নাই, তাহলে এরোডাইটটাকে রাখা যায়। ওকে। অডিয়েন্স ইজ টু সিট। অডিয়েন্স মানে শ্রোতা, বসে কোথায়? সিটে। পারফর্মার অর্থ যে পারফর্ম করে মঞ্চের মধ্যে, স্টেজ পারফর্মার। আনসার কি হইতে পারে? অডিটোরিয়াম, হ্যাঁ অডিটোরিয়াম হইতে পারে, কারণ অডিটোরিয়ামের মধ্যে পারফর্ম করে ইয়ারা। মাইক্রোফোনের মধ্যে করে না, মাইক্রোফোন দিয়ে করে, এটা চাই নাই। মেকআপ করে পরে, সাজিয়ে পরে করে, সেটা আমার জানতে চাই নাই। স্টেজের উপরে দাঁড়ায় করে, ইয়েস, এটা বেশি কারেক্ট। অডিটোরিয়ামের চেয়ে স্টেজটা বেশি কারেক্ট, কারণ সরাসরি স্টেজের উপরে দাঁড়ায় করে। সিট এবং স্টেজ দুইটাই কিন্তু অডিটোরিয়ামের পার্ট। আমার এখানে স্পেসিফিক্যালি বলছে যে অডিয়েন্সটা বসে সিটে, এই জন্য পারফর্মাররা বসে স্টেজে। এনি কোশ্চেন বা এনি ডাউট? নো ডাউট। ব্যাংক ইজ টু ট্রানজেকশন, মানে ব্যাংকের মধ্যে যেটা করা হয়, ট্রানজেকশন শব্দ তো লেনদেন। হসপিটাল ইজ টু ট্রিটমেন্ট, হসপিটালে যেটা করা হয়, ট্রিটমেন্ট করে। ট্রিটমেন্ট কি আছে অপশনে? আছে। তাহলে বাকিগুলো আর দেখবো না। লাভ ইজ টু ক্রাই, বিপরীত শব্দ, হাসি কান্না। লাভ বানানটা ও না, লাভ বানানটা এ দিও। হাসির বিপরীত কান্না হইলে ড্যাশ এর বিপরীত স্যাড, স্যাড অর্থ দুঃখী। তাহলে আনন্দিত, আনন্দিত ইংরেজি কি? হ্যাপি। পাস্ট ইজ টু ফিউচার, বিপরীত শব্দ। প্রিভিয়াস ইজ টু নেক্সট, এটা ডাইরেক্ট বিপরীত শব্দ। প্রিভিয়াস এর মিনিং জানার দরকার আছে? আমরা ইউটিউবের প্লে লিস্টে দেখি প্রিভিয়াস, নেক্সট। প্রিভিয়াস মানে পূর্ববর্তী, আগেরটা। আর নেক্সট মানে পরেরটা। রোমান্টিক মানে আবেগী, বা না আবেগী না, আবেগী তো ইমোশনাল। রোমান্টিক অর্থ কি?
কি ব্যাপার, রোমান্টিক শব্দের অর্থ আমি খুঁজে পাচ্ছি না। একজন রোমান্টিক মানুষ হয়ে, একজন রোমান্টিক টিচার হয়ে, আব কুদ কুদ কে বাতাও, কহ দো না -2। রোমান্টিক অর্থ কি বলো? আচ্ছা, তাই তো, রোমান্টিকের তো বাংলা নাই কোনো। আমরা তো নাটক যে পড়েছি, নাটকের ক্লাসিফিকেশনে ছিল যে রোমান্টিক নাটক, ইতিহাস ভিত্তিক নাটক, আত্মজীবনীমূলক নাটক। এখানে রোমান্টিক শব্দের কোনো বাংলা ছিল না। রোমান্টিক প্রণয় উপাখ্যান। স্যার, এখন রোমান্টিক নাটককেই তো প্রণয় প্রণয় উপাখ্যান উপাখ্যান বলে, প্রণয়। প্রণয় প্রণয় না, প্রণয় তো নাউন, আর রোমান্টিক অ্যাডজেক্টিভ। স্যার তাহলে প্রণয়ের কল্পনা অ্যাডজেক্টিভটা কি প্রবণ হবে? টাইপের। প্রণয় আবির্ভূত, অথবা প্রণয়োদ্ভূত, প্রণয়ী। প্রণয়ী বা প্রণয়ময়। আচ্ছা, এর বিপরীত হচ্ছে রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক মানে যে বাস্তববাদী, যে রোমান্স কে এর উপর ডিপেন্ড করে ডিসিশন নেয় না, যে বাস্তবতার উপর ডিপেন্ড করে ডিসিশন নেয়। বিপরীত শব্দ। তাহলে ফ্যান্সিফুল, ফ্যান্সি মানে কি? ফ্যান্টাসি, ফ্যান্সি মানে এই কি, কল্পনার জগতে কল্পনা বিলাসী, ব্যবসা। কল্পনা বিলাসী, ফ্যান্সিফুল। কল্পনা। এটার বিপরীত কি হইতে পারে? ইমাজিনারি, না সিনোনিম হয়ে গেল। প্রপার মানে যথার্থ, এটা হইতে পারে আনসার, দেখি। অ্যাকচুয়াল মানে বাস্তব, হইতে পারে। আনইউজুয়াল মানে অস্বাভাবিক, না এটা হবে না। তাহলে প্রপার এবং অ্যাকচুয়াল এর মধ্যে কোনটা সঠিক? অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল স্যার, হচ্ছে বাস্তব। অ্যাকচুয়ালিটি। হুম। ফ্যান্সিফুল মানে হচ্ছে কল্পনা প্রসূত, মানে অবাস্তব, অলিক, অলিক, অলিক স্বপ্ন দেখো তুমি। রোমান্টিক শব্দের অর্থ প্রণয়ী বলা যাবে না, মনে হয় কিছু একটা ভুল হচ্ছে। বাংলার লোকেরা বলতে পারবে প্রণয় আর রোমান্সের মধ্যে পার্থক্য কি? যে আমার কাছে মনে হচ্ছে রসাত্মক কিছু, রসাত্মক রোমান্টিক কাহিনী, যে রসাত্মক কাহিনী না 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 এরকম। না না না, না, অসম্ভব। রোমান্স মানে হচ্ছে যেখানে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, আবেগ অনুভূতি থাকবে, নরনারীর টান থাকবে, এটাকে রোমান্টিক বলা হয়। প্রেম মানে নবীজির সাথে বা সৃষ্টির সাথে, স্রষ্টার সাথে মানুষের প্রেম, এরকম না, ওই প্রেম না। রোমান্স শব্দটা হচ্ছে স্পেসিফিক্যালি বিপরীত লিঙ্গের পুরুষ এবং নারীর প্রতি যে প্রেম, ভালোবাসা, সেটাকে রোমান্স বলা হচ্ছে। কিন্তু হাস্যরসাত্মক যেটা, সেটা হচ্ছে ব্যঙ্গাত্মক, সেটা আলাদা জিনিস। কমেডি সেটা। কমেডি আর রোমান্টিক, দুই ধরনের ড্রামা হয় আলাদা। ট্র্যাজেডি, কমেডি, রোমান্টিক, হ্যাঁ। তারপর হিস্টোরিক্যাল, ক্লাসিফিকেশনই আলাদা, এগুলা ড্রামার ক্লাসিফিকেশন, এগুলা বলা আছে। হোয়াটএভার, ফিউজ টু মেনি, বিপরীত শব্দ। অকেশনালি মানে হচ্ছে মাঝে মাঝে, কালে ভদ্রে। অকেশন মানে উৎসব হইলে আমি খাই, বলে বিড়ি খাও, বলে, না তেমন একটা খাই না, অকেশনালি খাই আর কি, মানে মাঝে মধ্যে খাই, কালে ভদ্রে খাই। তাহলে অকেশনালির বিপরীত হবে সবসময়, রেগুলারলি, আছে নাকি? সেলডম মানে প্রায়, কদাচিৎ। সেলডম মানে মাঝে মাঝে, খুব কম, সিনোনিম হয়ে গেল না। নেভার মানে কখনোই না, না অ্যান্টোনিম হয় না। এভরিডে মানে সব সময়ই। হ্যাঁ, এটা ঠিক আছে। এভরিডে তো দেয় নাই, এভরি মানে তো প্রত্যেক, তাহলে তো হইলো না। অফেন মানে প্রায়ই, টি এর উচ্চারণ নাই কিন্তু, এটা অফটেন বলে না কেউ আবার, এটা অফেন। হ্যাঁ, এটা সঠিক। অফেন মানে প্রায়ই। অকেশনালি মানে হচ্ছে কালে ভদ্রে, খুব কম, মাঝে মাঝে। আর অফেন মানে প্রায়ই। জায়ান্ট ইজ টু ডর্ফ। জায়ান্ট মানে হচ্ছে ব্যাপক, বিশালাকার, দৈত্যাকার। আর ডর্ফ মানে হচ্ছে বামন। বেটে মানুষগুলো আছে না, ওদেরকে বলে বামন। ছোটবেলায় বলতো বামন হয়ে চাঁদে হাত বাড়াও, ব্যাপারটা কি? আমি বললাম কি মিনিংটা কি, লজিক্যাল হচ্ছে না। যদি বামন না বলে বলতো যে নমশূদ্র হয়ে চাঁদে হাত বাড়াও, তাহলে বুঝতাম। বামন তো উচ্চ শ্রেণীর মানুষ, তো উচ্চ শ্রেণীর মানুষ তো সুন্দর চাঁদকে পাবেই, হাত বাড়াইতেই পারে, হাতের চাঁদে তো বামনরাই হাত বাড়াবে। যে নমশূদ্ররা কি হাত বাড়াবে? পরে জানলাম যে না, এটা বামুন না, বামুন ময়ূরস্যকার থাকলে বামুন মানে হচ্ছে উচ্চ, উচ্চ বংশীয়। আর বামন মানে হচ্ছে বেটে, ডর্ফ। থাইরয়েড গ্রন্থির বা পিটুইটারি গ্রন্থির ভুল নিঃসরণের কারণে মানুষ অনেক সময় জায়ান্ট মানে বড় হয়ে যায়, অনেক লম্বা হয়ে যায়। আবার অনেক সময় মানুষ খাটো হয়ে যায়, এটা এক প্রকার শারীরিক অসুস্থতা।
জেনেটিক হইতে পারে এটা। তাহলে বড়র সাথে ছোট যদি হয়, তাহলে ওশান মানে একটা বড় জলাধার, ওশানের সাথে একটা ছোট জলাধার হবে আনসার। ছোট্ট জলাধার ইংলিশ ইংলিশ কি হতে পারে? পন্ড। আচ্ছা, পন্ড। হতে পারে লেক, হতে পারে সি, হতে পারে রিভার। এই সবগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে? পন্ড স্যার। পন্ড। তাহলে পন্ডই আনসার। ডর্ফ আগে ছিল 9টা, সৌরজগতের গ্রহ ছিল 9টা, আর এখন বলতে হয় সৌরজগতের গ্রহ 8টা, একটা নাই হয়ে গেছে কেন? প্লুটোকে এখন বিজ্ঞানীরা গ্রহ হিসেবে স্বীকৃতি দেয় না, ওরা এখন প্লুটোকে বলে ডর্ফ প্ল্যানেট। লিটল ইজ টু বিগ সম্পূর্ণ বিপরীত শব্দ, তাহলে বিপরীত শব্দ জোড়া খুঁজে বের করতে বলেছে। ইজি ইজ টু সিম্পল, না সিনোনিম হয়ে গেছে। কোয়াইট ইজ টু সেরিন, কোয়াইট অর্থ শান্ত, সেরিন অর্থ শান্ত বাতাস। কোল্ড ইজ টু বেটার, সরি গুড ইজ টু বেটার, এটা বিপরীত হয় না, দুইটাই ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি, হলো না। টাইনি ইজ টু হিউজ, হ্যাঁ এটা বিপরীত। টাইনি শব্দের অর্থ ক্ষুদ্র, আর হিউজ অর্থ হচ্ছে ব্যাপক, বিশাল আকার, তাহলে এটাই আনসার, বিপরীত শব্দ। অ্যানুয়াল ইজ টু পেরেনিয়াল, পেরেনিয়াল মানে কি? ষান্মাসিক না দ্বিবার্ষিক? ভুলে গেলাম তো। বাইএনিয়াল মানে দ্বিবার্ষিক, আর পেরেনিয়াল মানে ষান্মাসিক হওয়ার কথা, মানে 6 মাস পর পর যেটা হয় সেটাকে পেরেনিয়াল হওয়ার কথা। তবু একটু ডিকশনারিটা সার্চ দিয়ে শিওর হয়ে নেই। পেরেনিয়াল মানে হচ্ছে বহু বর্ষজীবী, অ্যানুয়াল মানে 1 বর্ষজীবী, 1 বার্ষিক, অ্যানুয়াল মানে বার্ষিক, আর পেরেনিয়াল মানে হচ্ছে বহু বর্ষজীবী। ডেসিডুয়াস অর্থ হচ্ছে পত্র ঝরা উদ্ভিদ, যেসব গাছের শীতকালে পাতা ঝরে যায় তাদেরকে বলে ডেসিডুয়াস ট্রি। দেখি তো ডিকশনারিটা সার্চ দিয়ে। DECIDUOUS, ডেসিডুয়াস ক্ষণস্থায়ী পত্র ঝরা বা পর্ণমোচী উদ্ভিদকে ডেসিডুয়াস বলা হয়। তাহলে বিপরীত শব্দ, তাহলে এই পত্র ঝরার বিপরীত শব্দ কি? বহুবর্ষজীবী মানে সারা অনেক বছর পাতা থাকে, যেগুলো পাতা পড়ে না। এভারগ্রিন, চিরসবুজ। ফ্লোরিফেরাস, ফ্লোরা অর্থ ফুল, ফ্লোরিফেরাস মানে পুষ্পময় উদ্ভিদ, সেটার সাথে সম্পর্ক নাই, পাতার সাথে সম্পর্ক। এভারগ্রিন মানে চিরসবুজ। ব্রেকফাস্ট মানে হচ্ছে নাস্তা, সকালের নাস্তা। ফার্স্ট অর্থ হচ্ছে প্রথম, তার মানে প্রথম নাস্তাকে যেটা বলা হয়, তাহলে লাস্ট নাস্তাকে যেটা বলা হবে সাপার বলা হবে। তাহলে তো ঠিকই আছে এটা, লাস্ট। অনেকে আবার আবেগের বসে নাইট দিয়ে দিবে, কারণ নাইটে আমরা সাপার খাই, তাই না? ন, সম্পর্কটা কখন খাওয়া হচ্ছে তা না। যদি ফার্স্ট না থাকে, যদি মর্নিং থাকতো, মর্নিং থাকলে আমরা নাইট আনসার দিতাম, ঠিক আছে। কিন্তু ঘটনাটা কখন খাচ্ছি সেটা না, কখন ঘটনাটা হচ্ছে প্রথম না লাস্ট সেটা জানতে চাইছে, এই জন্য লাস্ট হবে আনসার। এনি কোশ্চেন সো ফর? নো কোশ্চেন। ব্রাইট ইজ টু ডাল হলে ফ্রেশ ইজ টু হোয়াট? ব্রাইট মানে উজ্জ্বল, এর বিপরীত শব্দ হচ্ছে ডাল মানে মলিন। ফ্রেশ মানে সতেজ, বিপরীত কি হইতে পারে? ড্রাই, শুকনা। স্টেল অর্থ বিবর্ণ, এটাই হওয়ার কথা। ফ্রেশ এর বিপরীত শব্দ স্টেল হইতে পারে। আর আরেকটু দেখি। রাফ মানে হচ্ছে, রাফ বুঝেন তো, বন্ধুর, অমসৃণ। প্লেন শব্দের অর্থ হচ্ছে মসৃণ, আর রাফ অর্থ হচ্ছে অমসৃণ বা বন্ধুর পথ। ওয়েট মানে ভিজা, না হলো না। তাহলে স্টেলটাই সঠিক, স্টেল অর্থ বিবর্ণ। আমি একটু শিওর হয়ে নি স্টেল অর্থ কি বিবর্ণ কিনা। STALE, স্টেল অর্থ বাসি, পচা, জরাজীর্ণ, ঠিক আছে। স্টেল অর্থ বাসি। ফ্রেশ অর্থ সতেজ বা সজীব, সজীবের বিপরীত আচ্ছা, অনেকক্ষণ ধরে কোনো সারা শব্দ নেই, আমি ডিসকানেক্ট হয়ে গেছি নাকি, না আছেন আপনারা? হ্যালো? স্যার আছি। আছি মাঝে স্যার। মাঝে, মাঝে মাঝে একটু আওয়াজ দিয়েন। আমি একজনকে পরিচয় করে দিই, এইমাত্র যিনি বললেন যে স্যার আছি, সেটা হচ্ছে মাকসুদা মুন, মুন। মাকসুদা মুন হচ্ছে আমার অনেক পুরাতন স্টুডেন্ট, 44th ব্যাচের, আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিল। পরে ওর অন্য পার্সোনাল প্রবলেমের কারণে সে পড়ালেখা ছেড়ে দিয়েছিল, BCS ট্রাই বাদ দিয়েছিল। হঠাৎ করে আবার সে
বিসিএস দিবে ভাবছে আর কি, এই জন্য আবার নতুন করে শুরু করেছে। সো বেটার লেট দেন নেভার। মাকসুদার জন্য শুভকামনা রইল, এবং আমার বিশ্বাস আপনাদের মধ্যে মাকসুদা আপু এবার প্রিলি পাস করবে, এইবারই করবে, যদি সে এখন থেকে বাকি ক্লাসগুলো করে। আচ্ছা, আপনাদের একটা সুখবর দেই। হ্যালো বন্ধুরা, সুখবর হচ্ছে আপনাদের তো এখন মনে হয় 60টার বেশি ক্লাস হয়ে গেছে, আজকে মেবি 62 নম্বর ক্লাস। ক্লাস যখন শেষ হয়ে যাবে, 120টা 25টা 30টা যাই করে লাগে, শেষ হয়ে গেলে তো আপনাদের শেষ হয়ে যাবে আনুমানিক ফেব্রুয়ারি লাস্ট উইকের দিকে। বাট আপনাদের পরীক্ষা তো মার্চে হইতে পারে, এপ্রিল মে জুনে হইতে পারে, ঠিক নাই কবে হবে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তাহলে এই বাকি 3-4 মাস কি আপনারা বসে থাকবেন? না, আপনাদের জন্য সুখবর হচ্ছে ক্লাস যেদিন শেষ হবে তার পরের দিন থেকে বা 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার প্রথম থেকে 1 নং ক্লাসগুলো হবে। সো যারা আপনারা ক্লাসগুলো মিস করেছেন, তারা 48-এর ব্যাচের সাথে যুক্ত হয়ে বিসিএস পরীক্ষার 47 পরীক্ষার আগ পর্যন্ত আপনারা ক্লাস করতে পারবেন। ফেব্রুয়ারিতে যে ক্লাসটা আমি শুরু করব, সেই কোর্সে আপনারা নতুন করে প্রথম থেকে আবার ক্লাস শুরু করতে পারবেন। এর জন্য কোনো বাড়তি ফি লাগবে না, কারণ আমার উদ্দেশ্য আপনাদের আহ কাছে ব্যবসা করা না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছ থেকে সাকসেসফুল স্টুডেন্ট ইতিহাস রচনা করা, বুঝতে পেরেছেন? সো তার মানে এই না যে এখন থেকে ক্লাস হালকাভাবে নিবেন। এই কথাটা আমি অগ্রিম ঘোষণাটা কেন দিলাম, আপনাদেরকে হালকাভাবে পড়ালেখা ছেড়ে দেওয়ার জন্য দিই নাই, বরং আরো সিরিয়াসলি পড়াশোনা করার জন্য দিছি। কি সিরিয়াসলি পড়াশোনা? মানে হচ্ছে আপনারা নতুন করে আবার যেন নতুন উদ্যমে, যারা হতাশ হয়ে গেছিলেন, না 20টা 25টা গেছে গা, আর পারবো না, না, যেটা গেছে সেটা যায় নাই, সেটা আবার আসবে। এটা প্রবাদ আছে না, ফ্রান্স কাফকা বলেছেন যে ভালোবাসা কখনো হারিয়ে যায় না, ফিরে আসে দিস অর দ্যাট ওয়ে, যে কোনো না কোনো ভাবে ফিরে আসবে। আপনি যাকে অনেক ভালোবেসেছেন সে আপনাকে অনেক কষ্ট দিয়েছে, চলে গেছে, বাট মনে রাখবেন ভালোবাসা কখনো নিঃশেষ হয় না। ভালোবাসা ফিরে আসবেই আসবে, অন্য কোনো না কোনো উপায়ে আসবে, ইহকালে না হলে পরকালে হইলেও আসবে। বুঝতে পেরেছেন? ফ্রান্স কাফকা। ওয়েলকাম। র অর্থ কি? দুইটা অর্থ আছে রো, একটা হচ্ছে শাড়ি। শাড়ি, আরেকটা হচ্ছে বৈঠা, আরেকটা হচ্ছে লগি, ওই যে বাঁশ যেটা আছে না, ওইটা বাঁশ দিয়ে, বাঁশকে লগি বলা হয়। আর কাঠের তৈরি যে একটু শেপ আকৃতির ঢেউ খেলানো, সেটাকে বলা হয় বৈঠা। আর RAW র, র অর্থ হচ্ছে কাঁচামাল, মানে অরিজিনাল একদম, তৈরির সময় যেমন ছিল সেটাকে র বলা হয়। আর আরেকটা আছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, এটা হচ্ছে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা, বাংলাদেশে যেমন NSI, ন্যাশনাল সিকিউরিটি অফ ইন্টেলিজেন্স। আর পাকিস্তানেরটাকে বলা হয় ISI। ISI মানে জানি কি, ইন্টারন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, নাকি নাকি ইন্টারনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স? আমাকে জেনে একজন কমেন্ট করেন তো, গুগল থেকে সার্চ দিয়ে মেসেজে লেখেন ISI পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইলাবোরেশন কি। আচ্ছা, রোইজ টু বোট, মানে রো দিয়া যেটা চালায়, নৌকা দিয়া, নৌকা তো বোট দিয়েই চালাই, নৌকা তো রো দিয়েই চালায়। আচ্ছা, ড্রাইভ মানে চালানো, ড্রাইভ করে চালায় কি দেখি তো? সিটি মানে শহর দিয়ে চালায় না, হাইওয়ে দিয়ে চালায় না, হাইওয়ে তো যন্ত্রের নাম বলা হয় নাই। হাইওয়ে হচ্ছে তোমার যেইখানে চালায়, কোনখানে চালায়। যদি এমন হইতো রিভার ইজ টু বোট, মানে নৌকা যে জায়গায় চালায়, তাইলে হাইওয়ে বলতে পারতাম বা সিটি বলতে পারতাম বা রোড বলতে পারতাম। কোন জায়গায় চালায় সেটা তো আমার যায় নাই, আমার চাইছে কি দিয়া চালায়, ড্রাইভ কি দিয়া করে, ইঞ্জিন দিয়া করে। নৌকার চালিকা শক্তি যেমন দাঁড়, রো অর্থ দাঁড় বা বৈঠা। ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। এসব কবিতা শুনছেন আপনারা কখনো? হুম? দাড়ি মুখে সারি গান, লা সারি কাল্লা, শুনেছেন এসব গান? ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, দাড়ি মুখে সারি গান, লা সারি কাল্লা। মজা না? আচ্ছা, মেসেজে লিখেছেন, কে লিখেছেন দেখি, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, ISI, মানে আন্তঃবাহিনী, বাংলাদেশে যেমন DGFI, ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, মানে আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা।
এরকম, এরকম আর কি। রো গেল, এটা গেল, পরেরটা। অ্যাটন ইজ টু এক্সপিয়েট ইলিসিট অর্থ কি? আচ্ছা, আমি তো বই সব ভুলে গেছি, আজব ব্যাপার। অ্যাটন শব্দের অর্থ কি? কে জানেন? আমার আগে বলেন। ATONE। অ্যাটন মানে প্রায়শ্চিত্ত করা। ভার্ব, করা লিখলাম না, সংক্ষেপ করলাম। এক্সপিয়েট অর্থ কি? এটা তো সিনোনিম, প্রায়শ্চিত্ত করা। সিনোনিম। আচ্ছা, ইলিসিট মানে হচ্ছে ব্যক্ত, প্রকাশ করা, ব্যক্ত করা। প্রকাশিত। এর সাথে কি কি মিল হইতে পারে? এই ইলিসিট অর্থ হচ্ছে সুপ্ত। ইভোক বা প্রভোগ হচ্ছে উস্কানি দেওয়া, এটা হইতে পারে। এক্সপ্লয়েট অর্থ শোষণ করা। অফেন মানে প্রায়, না এটা হওয়ার কথা না। আচ্ছা, দেখি তো ইভোক শব্দের অর্থ কি? আহ্বান করা। প্রভোগ মানে উস্কানি দেওয়া। ইভোক মানে আহ্বান করা। কি করা? ইভোক মানে কি করা? আহ্বান করা। উচ্চারণটা কি? আহ্বান না আহ্বান? নাকি আহ্বান আহ, স্যার। নাকি আহ্বান? স্যার, আহ্বান। আহ্বান স্যার। আহ্বান, আহ্বান করা, আহ্বান করা, আহ্বান না, আহ্বান। আচ্ছা, কেমনে হলো সেটা আরেকদিন বলবো না। এটা বাংলা ক্লাসে রিপন স্যার অলরেডি পড়াইছে, এটা পরীক্ষায় আসেও। উচ্চারণ, সঠিক উচ্চারণ। ইলিসিট শব্দের অর্থ কি? IEEE। অবৈধ। ইলিসিট হচ্ছে মানে ইলিগেল আর কি। তাহলে তো কোনোটাই মিথ্যে না। সিনোনিম। এক্সপ্লয়েট অর্থ শোষণ করা। কোনোভাবে কি এক্সপ্লয়েট অর্থ প্রকাশ করা বা ঘোষণা করা বানানো যায়? না, মিলে না। অফেন শব্দ অর্থ প্রায়, কোনোভাবে মিলে না। তাইলে ইভোকটাই কোনোভাবে মিলে। আহ্বান করা মানে কি? ঘোষণা দেওয়া না? আহ্বান করে মানুষ, ঘোষণার মাধ্যমে, প্রকাশ করার মাধ্যমে আহ্বান করে। সেক্ষেত্রে আহ্বান শব্দটা কোনো না কোনো ভাবে যায়, বাকিগুলো একেবারেই যায় না। দুর্বল লজিক হইলো এটা আনসার। ওকে। ব্যাটেল 37। ব্যাটেল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। আর ডুয়েল মানে হচ্ছে দুইজনে যেটা করে, দুইজনে যুদ্ধ করে। ঠিক একই রকম কোরাস। কোরাস মানে কি করে? মানে, সমবেত। ডিবেট। না না, ডিবেট না, ডিবেট। ডিবেট না। কোরাস স্যার মানে হচ্ছে সমবেত। অর্কেস্ট্রা, অর্কেস্ট্রা, সমবেত সঙ্গীত। হ্যাঁ, কোরাস শব্দের অর্থ হচ্ছে সমবেত সঙ্গীতকে কোরাস বলা হয়, দলগত সঙ্গীত। কোরাস হচ্ছে সমবেত সঙ্গীত। তাহলে ব্যাটেলের সাথে ডুয়েলের পার্থক্য কি? ব্যাটেল হচ্ছে বহু, আর ডুয়েল মানে হচ্ছে দুই দিয়া। আচ্ছা, এই ইদানিং একটা ডায়লগ ফেসবুকে ভাইরাল হয়েছে, দুইটাই ব দিয়া। কি যেন, কি প্রসঙ্গে এটা আসছে? দুইটাই ব দিয়া, কে কে কারে ব দিয়া বলছে? কোন রাজনৈতিক কিছু করছে নাকি ব দিয়া শুরু এরকম? আচ্ছা, ঠিক একই রকম সমবেত সঙ্গীত হচ্ছে বহু, বহুর সাথে দুইয়ের সম্পর্ক। দুইজনের গানকে কি বলা হয়? ডুয়েট, দ্বৈত সঙ্গীত। ডুয়েট অর্থ কি?
কি হলো, আপনার এরকম মুড়ির মতো পোতায় গেছেন কেন? সঙ্গীত। ড্যাম হয়ে গেছেন কেন? আচ্ছা, ব্রিজ। ব্রিজ অর্থ হচ্ছে শান্ত বাতাস, মৃদু বাতাস, মৃদু বায়। আর ঘাস অর্থ হচ্ছে দমকা হাওয়া, ঝড়, ঝড়ো হাওয়া। হুইস্পার মানে হচ্ছে কানে কানে ফিস ফিস করে বলা। তাহলে মৃদু বায়ের সাথে দমকা হওয়ার সম্পর্ক কি? দুই রকম সম্পর্ক, একটা হচ্ছে বিপরীত শব্দ, আরেকটা হইতে পারে অপোজিট না। মাত্রা বাড়িয়ে দেওয়া। মৃদু বায়ের মাত্রা বাড়াই দিলে দমকা হওয়া হয়ে যায়। তাহলে ফিস ফিস করে বলার মাত্রা বাড়াই দিলে কি হয় সেটা? নয়েস হই। নয়েস। নয়েজ, মারাত্মক উচ্চ স্বরে চিৎকার করা। ওকে, আপনারা তো ভালো পারেন। অয়েল ইজ টু রিফাইন, অয়েল মানে তেল, আর রিফাইন মানে পরিশুদ্ধ করা। তাইলে পানিকে কি করা হয়? পানিকে কালার করা ফিল্টার। হয় না? ফিল্টার স্যার। পানিকে চিল করা ফিল্টার। হয় না? পানিকে রিসাইকেল করা হয় না? পানিকে ফিল্টার করা হয়, রাইট। পানি পরিশুদ্ধ কোন ধরনের নাম হচ্ছে ফিল্ট্রেশন, ছাকন। চিল শব্দের অর্থ কি? ও, প্রচুর ঘুরতেছ, প্রচুর চিল করতেছ। হ্যাঁ, এই চিলই সেই চিল। অবাক হচ্ছেন না? যদি আবার কেউ একে কাক চিল, শকুন এগুলোর সাথে মিলান তাইলে আবার হবে না। এই চিল কিন্তু এই চিল। চিল শব্দের অর্থ কি বলেন? তৃষ্ণা নিবারণ করা, ঠান্ডা করা, চিল্ড ওয়াটার। তো ঘুরে ঘুরে চিল করা বলতে এখানে বোঝাইছে মনের তৃষ্ণা মেটাচ্ছ, এটা বোঝানো হচ্ছে। তো এইটারে বাঙালি বানাইছে কথায় কথায় চিল, কিছু হইলেই চিল করো। আনন্দ করতেছি, চিল করো। বউ গেছে গা, চিল করো। আরে খেলা হারছো, মন কষ্ট মানে মন খারাপ কি হলো বেটা, চলো নদীর পাড়তে ঘুরাই, চিল ঘুরাই, মনটা ভালো হয়ে যাবে। কিছু হইলেই খালি চিল করে বাংলাদেশের মানুষ, কিরে ভাই? এই প্রজন্মটা খালি চিল করে, জেন জি, হ্যাঁ জেনারেশন গেঞ্জি পোলাপান, জেনারেশন জেড, এরা কথায় কথায় খালি চিল। স্ট্যামারিং অর্থ হচ্ছে তোতলানো, তোতলায় কথা বলা। এর সঙ্গে স্পিচ এর যে সম্পর্ক, মানে স্পিচের একটা ফল্ট হচ্ছে স্ট্যামারিং। তাহলে দেখি তো, ডিফনেস এর সাথে সম্পর্ক কিসের? মানে কোন জিনিসের ফল্ট ডিফনেস? হেয়ারিং। ডিফ এন্ড ডাম, ডিফ শব্দের অর্থ কি? যে কানে শুনে না, বধির। জি স্যার। তাহলে কোনটার সাথে সম্পর্ক, সমস্যা কিসের সমস্যা হলে বধির বলা হয়? স্যার হেয়ারিং। হিয়ারিং, রাইট, শোনা। কেউ আবার কানের সমস্যা বলবেন না। হ্যাঁ, কানের সমস্যা হলে তাকে ডিফ বলা হয়, বাট স্ট্যামারিং সমস্যাটা তো জিহ্বার সমস্যা। যদি টাং হইতো, এন স্পিচ না থাকা যদি টাং থাকতো, TONGUE, টাং, তাইলে বুঝতাম যে হ্যাঁ বডির একটা অর্গান চাইছে, একটা দেহের একটা অঙ্গ যেটার কারণে স্ট্যামারিং হয়, তাইলে আমরা ইয়ার বলতাম আনসার। কিন্তু যেহেতু টাং নাই, আছে হচ্ছে স্পিচ, মানে আমার যে অ্যাকশন, যে কাজটা আমরা করি, সেই কাজের ফল্টটা চাইছে। তো কোন কাজের ফল্ট? ডিফনেস। শোনা, শ্রবণ কার্যের ফল্ট হচ্ছে বধিরতা, বধিরতা। নাউন কিন্তু ডিফনেস, এই ন্যাস দেওয়ার কারণে তা দিতে হয়েছে। শ্রবণ, হেয়ারিং, আইএনজি কেন দিছে? হিয়ার অর্থ ভার্ব, এর সাথে আইএনজি যোগ করে কি নাউন করা হয়েছে, শ্রবণ বানানো হয়েছে। শোনা থেকে শ্রবণ, শোনা হচ্ছে ভার্ব, আর শ্রবণ হচ্ছে নাউন। মেলাও শেষ, খেলাও শেষ, আজকে আর অন্য ক্লাস নেওয়ার মতো সময় নাই। আপনারা কি বলেন, নিব? না স্যার, 11:30 বাজছে প্রায়। সময় শেষ, আর দরকার নেই, তাহলে বাদ দিই। রহিমউদ্দিন, কক্সবাজার আসবো কিন্তু খুব শীঘ্রই। হ্যাঁ স্যার, শীতকাল আপনার আসলে সাথে স্যার দেখা হবে, বইটা। আপনার সাথে দেখা হবে, আপনি ভাই আসবেন। ইনশাল্লাহ স্যার। একটু বাদ দেন ওয়েলকাম স্যার। স্যার। কি বললেন আমল? বললাম একটা বাদ দেন ক্লাস, আমার শরীরে আর কোনো কিছু নেই। না, বাদ দিছি তো অলরেডি, সিদ্ধান্ত নিয়ে নিছি।